কলেজের ফার্স্টের দিন এসেই যে এরকম একটা বেদনাদায়ক মুহূর্তে পড়তে হবে কখনো ভাবতেও পারিনি। এক প্রকার রীতিমতো জোর জুলুম আর জবরদস্তি হচ্ছিল আমার উপর, যাকে বলে একদম হে আল্লাহ, এ ক্যা হুয়া অবস্থা। এ তো গলা অব্দি পানি আ গায়া, গামছাটাও খুলে যাওয়ার মতো অবস্থা। অনার্স সেকেন্ড ইয়ারে ক্লাস করতে আসি, তাই একটু ভাবভঙ্গি না নিলে চলে। যদি কেউ ক্রাশ টাশ খায় তাহলে তো একেবারে লেখা চুকে গেল। বেশ একটা হিরো হিরো মার্কা ভাব লইয়া কলেজের ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করছিলাম। ঠিক তখনই খেয়াল করলাম কলেজের গেট থেকে কিছুটা দূরে একটা বেশ বড়সড় একটা মেয়েদের গ্যাং দাঁড়িয়ে আছে। আর সেটাই যেন ছিল আমার জন্য সবচেয়ে বড় ভাস। কতগুলো লেডি গুন্ডা টাইপের মেয়ে, যাদেরকে দেখতে একদম ফাজিলের হাড্ডি বলে মনে হচ্ছে, কারণ ওদের সামনে কতগুলো মেয়ে আর ছেলেও দাঁড়িয়ে আছে। কেউ এক পায়ে দাঁড়িয়ে আছে তো কেউ কান ধরে দাঁড়িয়ে আছে, আবার কেউ গান গাইছে তো কেউ নাচছে। এমন কিছু দেখে হাত পা ঠান্ডা অনুভব হলো। তারপরেও কোনো রকম ক্যাম্পাসে প্রবেশ করার জন্য ওদের চোখের আড়াল করে যখন একদল স্টুডেন্ট ঢুকছিল তার মধ্যে দিয়ে চলে যেতে নেব, তখনই ওদের মধ্যে থেকে একটা মেয়ে আমাকে ডাকলো, এই যে ভিজা বিড়াল, এদিকে আসেন। ব্যাস, হয়ে গেল। যে ভয়টা ঈশান পাচ্ছিল সেটাই হলো। অবশেষে সেই গুন্ডিগুলোর আর বজ্জাত মেয়েগুলোর নজর ঈশানের উপরেই পড়তে হলো। তাড়াহুড়ো করে এদিকে ওদিকে তাকালো, তারপর খেয়াল করলো সামনে থাকা স্টুডেন্টগুলো চলে গেছে। এবার ঈশান মেয়েটার দিকে ইশারা করে বোঝালো ও কিনা। তখন মেয়েটা একটু জোরে জোরে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, এদিকে আসেন স্যার। ভয় পেলে চলবে না। কথাগুলো ভেবে নিজেকে স্বাভাবিক করে নিয়ে গিয়ে মেয়েগুলোর সামনে দাঁড়ালো ঈশান। এরা মেয়ে তো নয়, যেন এক একটা এক এক ডিজাইনের মধ্যে অন্যরকম কালারের। মেয়েগুলো এমন এমন সব পোশাক পরে আছে, তাতে মনে হচ্ছে এরা কলেজে নয়, কোনো ফ্যাশন শো করতে এসেছে। ঈশান সবার দিকে একবার চোখ বুলিয়ে তারপর সবাইকে বড়সড় করে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম সিনিয়র আপুরা। ওয়ালাইকুম আসসালাম। আপু, এবার বলুন কি বলবেন? বলা তো অনেক কিছুই আছে, কিন্তু তোমাকে দেখার পর তো বলার মতো ভাষাই খুঁজে পাচ্ছি না। মানে? মানে প্রথম দেখে তোমার প্রেমে পড়ে গেছি শোনা, সেই জন্য। মেয়েটা এরকম কথা বলেই সবার সামনেই খিলখিল করে হাসতে লাগলো। ওর বান্ধবীগুলোও সেটাই করলো। ঈশান বুঝতে পারলো মেয়েটা শেষে ওর সাথে টিটকারি মারলো। ঈশান চুপচাপ, তাই মেয়েটা আবারও বলল, তোর সাহস কি করে হলো আমাদেরকে সালাম না দিয়ে আমাদের সাথে কথা না বলে এই কলেজে ঢোকার? তার উপরে আবার লুকিয়ে চুরিয়ে যাচ্ছিস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই ভয় পাস না যে নাকি কাউকে 2 পয়সার দামও দিস না? তাই তো মনে হচ্ছে। কলেজে আসলি, এত বড় একটা ক্যাম্পাসে ঢুকেছিস, আমাদেরকে চাঁদা না দিয়ে ঢুকেছিস। এ কি জুলুম, এ কি কেলেঙ্কারি! বাংলাদেশে যে পরিমাণে চাঁদাবাজি চলছে তাতে সেটা কলেজেও ঢুকে পড়েছে দেখছি। আমাকেও নাকি কলেজে ঢুকতে হবে চাঁদা দিয়ে। ব্যাস, এইটা দেখারই বাকি ছিল। ঈশান আকাশ কুসুম কথাগুলো ভাবলো, তারপর একটা হাসি দিয়ে বলতে আরম্ভ করলো, না মানে আসলে বলছিলাম কি আপু, আমি তো বুঝতে পারিনি যে এরকম কিছু করতে হয়। সব জায়গায় যেমন চাঁদা দিতে হয়, কলেজেও যে চাঁদা দিয়ে ঢুকতে হয় সেটা তো জানতাম না। এরকম কিছু চলছে জানলে আগেই প্রস্তুতি নিয়ে আসতাম। তোর কি মনে হয় ওই 2 পয়সার জন্য আমরা চাঁদাবাজি করি? ওই চাঁদা নয় রে, সেটা হলো আমাদের সাথে কথা বল, আমরা যেটা বলবো সেটা কর। এখন বল, তুই আমাকে দেখে পালিয়ে কেন যাচ্ছিলি? চোরের মতো লুকিয়ে লুকিয়ে কেন যাচ্ছিলি বল? ঈশান পালিয়ে যাচ্ছিল। মেয়েটা সেটা যে বুঝতে পেরে গেছে, ঈশান সেটা বুঝে গেছে। ছেলেটা একটা শুকনো ঢোক গিলে একটু হাসার চেষ্টা করে বলতে আরম্ভ করলো, কই না তো আপু, আমি লুকানোর চেষ্টা কেন করব? তাছাড়া আপনাকে দেখে লুকানোর কি আছে? এত সুন্দরী একটা মেয়ে, তার উপরে এরকম করে এতজনের সেবা করতেছেন, তাহলে লুকাবো কেন? সেবা মানে? আমি কার সেবা করলাম? শোন, আমি কোনো রাজনৈতিক নেতা বা এমপি নই যে সবার সেবা করব। আমার যেটা কাজ সেটাই করি। সে কি আপু, এতগুলো স্টুডেন্টের সাথে আপনি এরকম ভদ্র আর নম্র ব্যবহার করছেন, সেটা কি এক প্রকার সেবা নয়? কেউ আপনাকে বলেনি এগুলো? ঈশান যে মেয়েটাকে টিটকারি মেরে কথাগুলো বলল, সেটা ওর বুঝতে আর বাকি রইল না। ঈশান হাসতে হাসতে কথাগুলো বললেও মেয়েটাকে বাঁকা চোখে ওর দিকে তাকিয়ে রইল। তখনই ঈশানের হাসিটা মিলিয়ে গেল।
মেয়েটা ঈশানের কলার ধরে ওকে টানতে টানতে সবার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। তারপর ওর বান্ধবীদের মাঝখানে বসে বলতে আরম্ভ করলো। আজকে জানতে পারবি আমি এই কলেজে কি। আমার সাথে বেয়াদবি করে এত বড় অন্যায় করেছিস, তোর সাহস কি করে হলো সেটা আমি দেখে নেব। আমার সাথে মজা করিস? তুই আমাকে বোকা ভেবেছিস? আমি কিচ্ছু বুঝতে পারি না। কি মুশকিল, আমি এমন কিছু বলিনি আপু। আপু প্লিজ বিশ্বাস করেন, আমি এমন কিছু বলতে চাইনি। আমি ভুল কথাগুলো বলে ফেলেছি। তার মানে ইনডাইরেক্টলি তুই আমাকে অপমান করার চেষ্টা করছিস, তাই তো? আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। এই তোরা বলতো ওকে শাস্তি কি দেওয়া যায়? ওকে পুরো কলেজটাই একবার চক্কর দিয়ে সব দেখাবি, ঠিক হয়ে গেছে। তাছাড়া এই দৌড়ের দরকার আছে। এই ছেলেটা বড্ড ফটফট করে, দেখিয়ে বোঝা যাচ্ছে একদম বাজারের হাড্ডি। কি বলেন আপু? আমি চুপচাপ থাকি বলে আমার একটা সুনাম আছে, আর আপনারা বলছেন আমি বাচাল। খোঁজখবর নিয়ে দেখতে পারেন, আমার মতো ভদ্র সভ্য নম্র আর কোনো ছেলে আর খুঁজে পাবেন কিনা আমার সেটা সন্দেহ আছে। তোর কাছে এত কথা কে শুনতে চেয়েছে? সে বকবক করলে না একেবারে মুখটা বন্ধ করে দেবো। ঈশান এবার আশেপাশে তাকালো। এই মেয়েগুলো যে কি চাইছে সেটাই তো বুঝতে পারছে না। যদি হঠাৎ করে এরকম কিছু করে বসে, মান সম্মানের একদম ফালুদা হয়ে যাবে। তার উপর যেখানে মেয়েটা রাগী চোখে তাকিয়ে আছে, যে কোনো সময় যে কোনো কিছুই করে ফেলতে পারে, তার ভুল নেই। যেমন তেমন কিছু করলে শেষের প্রথম দিনই ক্লাস করতে এসে মান সম্মান যাবে। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে কোনো সিনিয়র, তা না হলে এরকম করে র্যাক দিতে পারতো না। যে জিনিসটা বরাবর ঈশান ভয় পাই, সেই জিনিসটাই সম্মুখীন হতে হলো। কথাগুলো ভেবেই শুকনো ঢোক গেল। তারপর একটু হাসার চেষ্টা করে বলতে আরম্ভ করলো। না মানে আসলে আপু, আমি কলেজে নতুন তো, তাই বলছিলাম কি যে ভুল হয়ে থাকলে তাহলে একটু চেষ্টা করুন আমাকে মাফ করে দেওয়ার। বুঝতে পারিনি যে এরকম কিছু করলে আপনারা রেগে যাবেন, আর এরকম কিছু বললেও আমার সাথে। খোকা, তোমার সাথে প্রেম করতে চাওয়া হয়নি। আর হ্যাঁ, এমন একটা ভাব নিচ্ছ যেন কিছুই বুঝতে পারো না। কলেজে সিনিয়র আপুদের রেসপেক্ট করতে হয়, তাদের সম্মান দিয়ে কথা বলতে হয়, সেটা দেখি বোঝোনি? ঈশান মনে মনে কিছুক্ষণ মেয়েগুলোকে ইচ্ছে মতো কিস্তে দিল। মেয়েগুলোকে দেখতে যেমন তেমন, কিন্তু ব্যবহার একেবারে যাচ্ছে তাই। কি করবে এখন ঈশান? কি করে এদের হাত থেকে নিজেকে রক্ষা করবে জানে না। আব্বু আম্মু ঈশানের বজ্জাতি আর বদমাইশের কারণে কোনো এলাকায় 1 বছরের বেশি টিকতে পারে না। যেখানেই যায় সেখানে কোনো না কোনো গণ্ডগোল পাকাবে। প্রথমে কলেজের বদমাইশ এমপির মেয়ের পাল্লায় পড়ল। বারবার যেখানে সেখানে মেয়েটাকে অপমান করা আর বিভিন্নভাবে রাগিয়ে দেওয়ার কারণে সেখান থেকে চলে আসতে হলো এমপির হাত থেকে বাঁচার জন্য। তারপর তিনি এলাকার সিনিয়র আপুর সাথে দুষ্টুমি করার ফলে এরকম করে হাজারটা কথা আব্বুকে শুনতে হয়েছিল। রাগ করে সেখান থেকেও আব্বু পাত্তারি গুড়িয়ে এই শহরে আসলো। এখানে এসে ভর্তি হবার পরও সেই একই অবস্থা। কলেজের কোনো এক সিনিয়র আপু এসে এরকম করে কথাগুলো বলবে ভেবে একটু মুচকি হাসার চেষ্টা করলো। এখানে থেকে যদি অন্য কোথাও যেতে হয় তাহলে আব্বু বলেইছে ওকে সেখানে একা রেখে যেতে হবে। আব্বু এরপর আর বাসা চেঞ্জ করতে পারবে না। কথাগুলো ভেবেই শুকনো একটা ঢোক গেল। মেয়েটা ঈশানকে দাঁড় করিয়েছিল। মেয়েটা ঈশানের পা থেকে মাথা অবধি দেখতে লাগলো। মেয়েটাকে ভালো করে দেখলো ঈশান। জিন্স আর টপস পরে আছে, সানগ্লাস ঝোলানো আর প্যান্টের সাথে একটা চাবির গোছা, মনে হয়েছে বাইকের চাবি। ঈশান কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা বলতে শুরু করলো। শোন, এখন গিয়ে ওই কলেজের বাইরে যে চায়ের দোকানটা আছে ওখান থেকে আমাদের জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। সিগারেটের কথা শুনে ঈশান আশেপাশে তাকালো। ভাবলো সিগারেট খাবে কে, তার উপর আবার কলেজের ক্যাম্পাসে। ঈশান আমতা আমতা করতে লাগলো। তারপর ইতস্তত করে বলতে আরম্ভ করলো। না মানে আসলে আপু, আমি সিগারেট দিয়ে কী করবো? তাছাড়া আপনারা কি সিগারেট খান? ছি ছি, তোর কি আমাদেরকে দেখে ওই রকম বজ্জাত বাজাবে মনে হয়? আমরা না হয় একটু তোর সাথে কথাই বলেছি, তাই বলে কি এতটাই খারাপ? শোন, এখন এখানে গিয়ে সিগারেট নিয়ে আয়। ঈশান ভাবলো এ আবার এমন কি কাজ? সিগারেট এনে যদি সহজে সাধারণভাবে পার পেয়ে যায় তাহলে তো আর কথাই নেই। ঈশান এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই কয়েক পা গিয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। তারপর মেয়েগুলোর দিকে ফিরে সামনে হাত এগিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো।
দিন, টাকা দিন। টাকা দিব মানে? তোকে সিগারেট আনতে বলেছি, সিগারেট নিয়ে আয়। আমাদের কাছে টাকার কথা বলার সাহস কি করে হয় তোর? আমাদের দেখে কি তুই ভয় পাস না? তোর কি মনে হচ্ছে না যে তুই ঝামেলার মাঝে জড়িয়ে যাচ্ছিস? শোন, আমি কোনো টাকা দিতে পারবো না। তোকে যে এত সহজে ছাড় দিয়ে দিচ্ছি সেটাই তোর জন্য ভাগ্য। টাকা না দিলে সিগারেট দিবে নাকি? আর আমি কেন আমার পকেটে টাকা দিয়ে আপনাদের সিগারেট কিনে দিব? আমি ওগুলো খাইও না, ওগুলোর জন্য বাজে খরচও করিও না। আমাকে টাকা দিন, আমি সিগারেট এনে দিচ্ছি। তোর সাহস হলো কি করে বান্ধবীকে এসব কথা বলার? আমার বান্ধবীর সাথে তুই বেয়াদবি করিস? তার মানে আমাদের সাথেও বেয়াদবি করেছিস? এই ধর তবে এটাকে, দাঁড়া দেখাচ্ছি ওর মজা। প্যান্ট খুলে আজকে পুরো কলেজে ঘোরাবো ওকে, তারপর কলেজের পাশে যে পচা লেকটা আছে ওখানে ওকে চুবিয়ে তারপরে কলেজে ঢুকাবো। এই না আপু, যাচ্ছি আমি। এ কি মুসিবতে পড়লো ছেলেটা। তাড়াহুড়ো করে কলেজ থেকে বেরোলো। কি সিগারেট নিতে বললো সেটাও তো শুনে আসেনি। তারপরও এক প্যাকেট নিয়ে যে কোনো ব্র্যান্ডের সিগারেট নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। কলেজে ঢোকার সময় খেয়াল করলো মেয়েগুলো এখনও সেখানে আছে কিনা, কিন্তু না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এরা যেন ঈশানকে ছাড়ার নামই নিচ্ছে না, উল্টো আরও নতুন করে মেয়েগুলোর সাথে আরও কেউ কেউ যোগ দিয়েছে। বোঝা যাচ্ছে ওদের ফ্রেন্ড সার্কেলটা অনেক, 5 থেকে 7 জন মেয়ে ওখানে বসে আছে। তারপর আরও 2-3 জন এসে প্রায় 8 থেকে 10 জনের মতো হয়েছে দলটাই। ঈশান এসে ওদের সামনে দাঁড়ালো। বুঝতে পারলো আজকে রক্ষে নেই, কোনো একটা কেলেঙ্কারি না হয়ে এখান থেকে যাবে না। ঈশান গিয়ে ওদেরকে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিতেই মেয়েটা একটু রাগি চোখে তাকালো। ঈশান তখন আমতা আমতা করে বলতে আরম্ভ করলো, আপু, সিগারেট আনতে বলেছেন, এনেছি। এখন আবার কি হলো? প্যাকেটটা খোল আর এখান থেকে একটা সিগারেট ধরিয়ে খেতে আরম্ভ কর। সিগারেট খাওয়ার কথা শুনে ঈশানের চোখ যেন কপালে উঠে গেল। এই মেয়ে কি বলছে? ওর কি মাথা খারাপ নাকি, না মাথার জ্বর উঠেছে? আপু, আমি তো এগুলো কখনো ছুঁয়েও দেখি না। আজকে আপনারা জোর জবরদস্তি করলেন বলে আমি এনে দিয়েছিলাম। ভেবেছিলাম যে আপনারা কেউ খাবেন, কিন্তু শেষে কিনা আমাকে দিয়ে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন। জানতাম না। দয়া করে এসব বলবেন না, আমি এগুলো খাই না। আপনারা যদি চান তো খেতে পারেন, তাও আমাকে ছেড়ে দিন প্লিজ। এই এত কথা বলিস কেন? তোকে খেতে বলা হয়েছে, তুই খাবি। শোন, এই কলেজে কেউ আমাদের উপর দিয়ে কথা বলে না। তোর সাহস কি করে হচ্ছে যে আমাদের উপর দিয়ে কথা বলার? আমরা তোর কি হাল করতে পারি তুই সেটা ভাবতেও পারিস না। দেখেন আপু, আপনারা যা বলছেন আমি তাই শুনেছি, কিন্তু এই সিগারেট খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া এগুলো আমি কখনো ছুঁয়েও দেখিনি। একটু দুষ্টুমি করতে পারি, তাই বলে এসব আজে বাজে জিনিস খাওয়ার অভ্যাস আমার নেই। এই যে হিরো, তখন থেকে বিড়বিড় করেই যাচ্ছ। তোমার অভ্যেসের কথা কি জানতে চেয়েছে? তোমার অভ্যাস নেই, এখন থেকে করে নেবে। আর হ্যাঁ, তোমাকে খেতে হবে। এখন ভালোই ভালোই সবটা করো, নাহলে তোমার অবস্থা আমি খারাপ করে ছাড়বো। এই গাড়ি থেকে হকি স্টিকটা নিয়ে আয় তো, আমার গাড়িতে রাখা আছে। ওর আগে হাত পাগুলো ভাঙবি, তারপর ওর সাথে বাকি কথা হবে। ও আমাদের মুখে মুখে তর্ক করে। যেখানেই কলেজের কেউ আমাদের সাথে কথা বলার সাহসই পায় না, সেখানে ও আমাদের সাথে উঁচু গলায় কথা বলছে। বাদ দে তো, আমি দেখছি। এই, তোকে সিগারেট ধরিয়ে খেতে বলেছি না? বেশি না, 2-3টা টান দিলেই হবে, তাতেই শিখে যাবি। ঈশান কি করবে বুঝতে পারছে না। আশেপাশের স্টুডেন্টসগুলোর দিকে তাকালো। অনেকেই এখনও কান ধরে দাঁড়িয়ে আছে। এই মেয়েগুলো মনে হয় কলেজের এক একটা বিস্ফোরা, যাকে বলে গদের উপর বিস্ফোরা। এরা মানুষকে জ্বালানোর জন্যই যেন কলেজে আসে। ঈশান শুকনো ঢোক গিলল। আজকে এদের হাত থেকে নিস্তার নেই। ও প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিল, তারপর কাঁপা কাঁপা হাতে সেটা ধরে দাঁড়িয়ে রইল। এবার মেয়েটার একটা বান্ধবী এসে সিগারেটটা নিজের হাতে লাইটার দিয়ে ধরিয়ে দিল। ঈশান কাঁপা কাঁপা হাতে সেটা মুখের সামনে নিল। তখন মেয়েটা বলল, এত কাঁপি কিসে? তোকে বিয়ে করতে বলিনি, কিংবা এমন কিছুও করতে বলা হয়নি যার জন্য এরকম ভয়ে কাঁপাকাঁপি হচ্ছে। শোন, সিগারেট খেলেই স্মার্টনেস বাড়ে। আজকালকার দিনে এগুলো ফ্যাশন। তুই এমন একটা ভাব দেখাচ্ছিস যেন সিগারেট কখনো চোখেই দেখিসনি। আমার খুব ভালো করেই জানা আছে যে তুই সিগারেটটা খুব ভালো করেই চিনিস আর খেয়েছিস, কিন্তু আমাদের সামনে নাটক করছিস। ভালোই ভালোই বলছিস সিগারেটটা খেয়ে বাদরামি বন্ধ করে বাদবাকি কাজগুলো করে এখান থেকে চলে যা। আপু, এবারের মতো ছেড়ে দিন। আমি এগুলো খেতে পারবো না, আমার এগুলো কখনো অভ্যাস নেই। দয়া করে এবারের মতো মাফ করে দিন। অন্য কিছু বলুন, আমি সেটা করব। ঠিক তো, অন্য
কিছু করতে বললে সেটা করবি তো? হ্যাঁ আপু, করব। বুঝে বলছিস তো? এইটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না। এই কাজটা তোকে করতেই হবে। সিগারেট খাওয়া বাদে যেটা দিব সেটাই তোকে শেষ করতে হবে। যদি না করিস তাহলে আজকে কলেজের গেটের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো, কেউ কিচ্ছু বলতে পারবে না। ঈশান ভাবতে লাগলো রাজি হবে কিনা। আবার রাজি হয়ে গেলে উল্টো কি বিপদ এসে সামনে দাঁড়াবে সেটার কোনো ঠিক নেই। ঈশানার কথাগুলো ভেবে মাথা নেড়ে উত্তর দিল। এবার মেয়েটা আশেপাশে তাকালো। কিছুটা দূরে একটা মেয়ের গ্রুপ দেখলো। সেখানে 3-4টা মেয়ে বসে আড্ডা দিচ্ছে। এবার ওই মেয়েটার মধ্যে থেকে একটা মেয়েকে দেখিয়ে বলতে আরম্ভ করলো। ওই যে ওই আপুটাকে দেখছিস, ওই আপুটাকে দিয়ে গিয়ে প্রপোজ করবি। আর তোর সামনাসামনি আসলেই তখন ওর ঠোঁটে কিস করতে হবে। যদি করতে পারিস তাহলে তোকে আজকে এখান থেকে ছেড়ে দেবো, আর কখনো তোকে ডিস্টার্ব করবো না। আর যদি না করতে পারিস প্রতিদিন তোকে ট্র্যাক দেবো, প্রতিদিন তোকে আমাদের কথা শুনতেই হবে। এখন ভেবে বল যে তুই কি করবি। আপু, এটা কিন্তু রীতিমতো একটা ইপ্রিজিং। একটা মেয়েকে সবার সামনে কিস করা কি ঠিক বলেন? তার উপর ওর তো একটা মান সম্মান আছে। আমার মান সম্মান সেটা নয় ছেড়ে দিলাম, সবার সামনে যদি আমি সত্যি সত্যি এরকম করি তাহলে মেয়েটা লজ্জা পাবে। কই, আমরা তো লজ্জা পাচ্ছি না, তাহলে ও লজ্জা পাবে কেন? আর এগুলো কোনো ঘটনা বা বর্তমানকার দিনে এগুলো তো কোনো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এ কি ব্যবহার! ঈশান এখন কি করবে? কি করলে এখান থেকে ছাড়া পাবে জানে না। আজকের দিনটাই খারাপ। কার মুখ দেখে যে উঠেছিল। তারপর হুটহাট করে মনে হলো যে ঘুম থেকে উঠে বসে বেডের দিক থেকে একটু পাশে তাকাতেই খেয়াল করেছিল ওর মুখটা আয়নায় দেখা যাচ্ছে। শেষে কিনা নিজের মুখ দেখে এত বড় বিপদে পড়তে হলো। ঈশান একটু আশেপাশে তাকালো। মেয়েটা বারবারই ওকে একই কথা বলতে লাগলো। ঈশান এবার সিগারেটটা হাতে থেকে ফেলে দিল। তারপর ওই মেয়েগুলোর দিকে যেতে আরম্ভ করলো। যা হয় দেখা যাবে। একটা না হয় থাপ্পড়ি খেতে হবে, কিন্তু মান সম্মান থাকলে হয়। মেয়েটার দিকে ঈশান এগিয়ে যেতে নিল। তারপর মনে কিছুটা আসতেই ওর মনে হতে লাগলো, যে মেয়েটা কোনো দোষ করেনি তার সাথে এসব করতে বলছে। ওরও তো মান সম্মান আছে। আমার মান সম্মানের 12টা না হয় বেজে গেল, কিন্তু যারা আমাকে এসব করতে বলেছে আর যে মেয়েটার সাথে করতে বলেছে তার সাথে কেন করব? যে করতে বলেছে তার সাথেই করা উচিত। তারপর কি হয় দেখা যাবে। কথাগুলো ভেবে ঈশান ভিতরে শয়তানি একটা হাসি দিয়ে ফিরে এসে এবার ঈশিকার সামনে দাঁড়ালো। তারপর দাঁড়িয়ে থেকে কিছু বলতে যাবে তার আগে মেয়েটা রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো। এই হারামজাদা, আবার ফিরে এসেছিস কেন রে? তোকে বলেছিলাম ওই মেয়েটাকে কিস করে আসতে। হ্যাঁ, সেটাই করতে এসেছি। মানে? মানে বলছিলাম কি, ওনার তো কোনো দোষ নেই। তাছাড়া উনি এমন কিছু করেনি যার জন্য ওনার সাথে এরকম কিছু করতে হবে। কলেজের ক্যাম্পাসে একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটলে কলেজের কর্তৃপক্ষ আমাকে বের করে দেবে। ওই আপুটারও একটা মান সম্মান আছে। দিন শেষে সবার সামনে আসতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। যদি ওর সাথে আপনার ঝামেলা থেকে থাকে সেটা আপনাদের পার্সোনাল বিষয়, তাহলে আমাকে এর মধ্যে জড়ানোর চেষ্টা করছেন কেন? আমি খুব ভালো করেই বুঝতে পারছি, তাই আমি চাইছি না ওনার সাথে এরকম কিছু করতে। তুই ভুলে যাচ্ছিস রে, তুই এখান থেকে এক পাও লড়তে পারবি না। আমাদের কথা না শুনলে তোর জন্য ভালো হবে না, সেটা বলছিস, সেটা কিন্তু কর। বললাম তো, সেটাই করতে এসেছি। মেয়েটা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালে ঈশানের দিকে তাকাতেই ও হুটহাট করে এসে মেয়েটার মুখের দুপাশে হাত দিয়ে জোরে করে ধরে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁটজোড়া মেশালো। শেষে সামনে থাকা মেয়েটাকে কিস করলো ছেলেটা। কয়েক সেকেন্ডের জন্য সব কিছু স্তব্ধ হয়ে গেল। মেয়েটা ভাবতেও পারেনি ঈশান ওর সাথে এরকম একটা কাণ্ড ঘটাবে। এক মুহূর্তের জন্য ঈশান মেয়েটার ঠোঁটে কিস করে তারপর ছেড়ে দিল। সাথে সাথে মেয়েটা যেন স্তব্ধ হয়ে গেল। ওর দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। ঈশান কিছু বুঝে ওঠার আগে এবার মেয়েটার বান্ধবী বলতে আরম্ভ করলো। বর্দা, এটা তুই কি করলি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই, কে আছিস? যা তো আমার গাড়ি থেকে হকি স্টিকটা নিয়ে আয়। আজকে ওর মুখ ভাঙবো, তারপর হাত পা, তারপর দেখি ও কি করে। মুখ দিয়ে কথা বলে আর কি করে এই হাত পা দিয়ে হেঁটে কলেজে আসে। ওর সাহস কি করে হলো ঈশিকার গায়ে টাচ করার? ঈশিকা? তার মানে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার নাম ঈশিকা। আর কিছু বলতে পারছে না। মেয়েটা ট্যাপ ট্যাপ করে ঈশানের দিকেই তাকিয়ে আছে। ওর কিছু বলার মতো ভাষাই নেই।
এবার ঈশান রাগী কণ্ঠে বলতে লাগলো, সেই এসে থেকে আপনাদের এরকম বাতরামি দেখে যাচ্ছি। আমি বারবার বলছি আমি এরকম কিছু করব না। আপনাদের কারোর সাথে করতে বললে সেটা করতেন? কখনোই করতেন না। আমাকে কিস করতে বলেছেন, তাই ওনাকে কিস করে দিয়েছি। ওই মেয়েটাকে যে করতে হবে তার তো কোনো মানে নেই। আর হ্যাঁ, ভবিষ্যতে নেক্সট টাইম যদি এগুলো করতে থাকেন তাহলে কিন্তু আবারও করব, বলে রাখলাম। তবে রে, দাঁড়া, তোর হচ্ছে। মেয়েটা ঈশানকে তাড়া করতে গেলে এবার ঈশান সেখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে গেল। বারবার পিছন ফিরে আর চোখে তাকিয়ে দেখলো মেয়েটির রাগে সেখানে গজগজ করছে। ঈশান তাড়াহুড়ো করে ক্যাম্পাসের একদম ভিতরের দিকটাই ঢুকে গেল। ভিড়ের মধ্যে চলে আসায় আর কাউকেই দেখতে পেল না। বারবার মনে হতে লাগলো আজকের মতো হয়তো বেঁচে গেছে, কিন্তু কালকে যদি আবারও মেয়েগুলোর সাথে দেখা হয় তাহলে তো আর কথাই নেই। তারপর আবারও সেই বিপদে পড়তে হবে। কি কুক্ষণে যে এই কলেজে এসেছিল আর এই কলেজ কেন যে ভর্তি হতে গেল, তাতেই এরকম র্যাগিংয়ের শিকার হতে হয়েছে। তাই আর সবখানে যেন এরকম এক একটা বিপদ বসে আছে। মেয়েটা পরবর্তীতে ঈশানের কি হাল করবে জানা নেই। ঈশান ক্যাম্পাসের আশপাশটা ঈশান খুঁজে দেখতে লাগলো অনার্সের 3য় বর্ষের ক্লাস কোনটা। বারবার একে ওকে জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু কেউই বলতে পারছিল না। শেষে কয়েকটা ছেলেকে বসে থাকতে দেখে সেখানে এসে ওদের সামনে দাঁড়ালো, বলল, আসলে আমি কলেজে নতুন। বলছিলাম কি যে অনার্স 2য় বর্ষের ক্লাস কোনটা বলতে পারেন? যদি একটু বলে দিতেন ভালো হতো। ওদিকে যেতে হবে না, বসে পড়ো এখানে। বসে পড়বো মানে? আর ওদিকে যেতে হবে না কেন? অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট আমরাই, আর আমরা খুব ভালো করে জানি কোথায় কি ক্লাস হয়। ঘন্টা দিক তোমাকে একদম ঠিক জায়গায় মতো পৌঁছে দিবে। এখন বসে আমাদের সাথে আড্ডা দাও আর পরিচয় দাও। তোমাকে দেখেই মনে হচ্ছে যে নতুন এসেছো। ছেলেটার অদ্ভুত এরকম বিহেভিয়ারে ঈশান অবাক হলো। কিছুক্ষণ আশেপাশে তাকালো, ওই মেয়েগুলোর কাউকেই দেখা যাচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করলো, কিন্তু না, ওরা এখানে আসেনি। তার মানে আজকের মতো সেভ আছে। কথাগুলো ভেবেই ছেলেগুলোর সাথে বসলো ঈশান। তারপর সবাই নিজে থেকে পরিচয় দিল। ঈশান সবার সাথে বেশ ভালোভাবে কথা বলল। কিছুক্ষণের মধ্যে ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। ঈশান বুঝে গেল এরা খুব মিশুক স্বভাবের, তাই সবার সাথে বেশি স্বাভাবিকভাবে কথা বলল। তারপর আরও আধা ঘন্টা পর ক্লাসে গেল। এসে দেখে অনেকেই সেখানে আছে, কিন্তু কাউকেই চেনে না ঈশান। আর এ শহরের প্রথম, তাহলে চিনবে কী করে? ক্লাস করতে আরম্ভ করলো। একটা ক্লাস শেষ করে আবারও ক্লাসের বারান্দায় এলো, আড্ডা দিল। এমন করে করেই 4টা ক্লাস শেষ করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলো। আসার সময় খেয়াল করলো কলেজ ক্যাম্পাসে এসে মেয়েগুলোকে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যেত তাহলে তো আত্মহত্যা গাছের গোড়া খেতে হতো ঈশানকে। ভুলেও যদি মেয়েগুলোর সাথে দেখা হতো তাহলে তো আর রক্ষেই ছিল না। তাই বাড়ির দিকে রওনা দিল। আজকের মতো তো বেঁচে গেল, কিন্তু পরের দিন মেয়েগুলো যে ওর কী অবস্থা করবে সেটা নিজেও জানে না। তবে যাই হোক, যে মেয়েটা ঈশানকে র্যাগ দেওয়ার জন্য ডেকেছিল সেই মেয়েটা কিন্তু দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী। শেষে জানতে পারলো মেয়েটার নাম ঈশিকা। মেয়েটাকে দেখে মনে হয়েছে বড়লোক ঘরের বিগড়ে যাওয়া কোনো শয়তান থুকো সন্তান। তাই এরকম অভদ্রের মতো কলেজে এসে সবাইকে র্যাগ দেয়। কথাগুলো ভেবেই ঈশান বাসার মধ্যে প্রবেশ করলো। আম্মুর সাথে টুকটাক কথা বলে রুমে আসলো। তারপর বের হয়ে এসে কিছুক্ষণ এদিকে ওদিকে হাঁটাচলা করলো। এটা আবার ওর অভ্যেস, এক জায়গায় কখনো মন টেকে না। এদিকে ওদিক করে এসে খাওয়া দাওয়া করে দুপুরে একটা ঘুম দিল। তারপর আর কি, ডাইনিং রুমে এসে বসে টিভি দেখলো। সারা দিনটা এমন করেই কেটে গেল। পরদিন কলেজে যাবে কি না রাতে শুয়ে শুয়ে ভাবছিল, কিন্তু বারবার মনে হচ্ছে কলেজে যাওয়াটা একটা ভয়ানক বিষয় হয়ে দাঁড়াবে কাল, ভবিষ্যতের জন্য ক্ষতিকারক। তার উপর যদি ওই মেয়েগুলোর সাথে আবারও ভুলভাল করেও দেখা হয় তাহলে তার কথাই নেই, একেবারে লেখা চুকে গেল। ঈশান কথাগুলো ভেবে পরদিন আর কলেজে গেল না। অন্যদিকে ঈশান ওই ঘটনা ঘটানোর পর ঈশিকা যখন ওয়াশরুমে আসলো তখন এসে একদম রাগে যেন ফেটে পড়ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকটা চিৎকার করলো,
নীলা এসে ওকে আটকানোর চেষ্টা করলো। না হলে তো এই মেয়ের যে পরিমাণে রাগ তাতে কলেজের কর্তৃপক্ষের জিনিসপত্রগুলো ভাঙচুর করতে শুরু করবে। কথাগুলো ভেবেই ওরা মেয়েটাকে আটকানোর চেষ্টা করলো আর বলতে লাগলো, তুই রাগ করিস না প্লিজ, আমরা ওকে দেখে নেব। ওর সাহস কি করে হলো এরকম করে একটা বাজে পরিস্থিতির মুখে ফেলার? একদম চিন্তা করিস না তুই। এই পিচ্ছি ছেলেটার সাহস কি করে হলো আমার ঠোঁটে কিস করার? যেখানে আমার সাথে সামনে দাঁড়িয়ে থেকে কেউ কথা বলতে পারে না, সেখানে ওর মতো একটা পিচ্ছি ছেলে কিনা আমার ঠোঁটে কিস করলো। ইচ্ছে তো করছে এখন নিজেই ওকে শাস্তি দিই। ও কি করে পারলো আমার সাথে এরকম একটা করতে? ওর সাহস কি করে হলো এই ইশিকার গায়ে টাচ করার? আমি ওকে দেখেই ছাড়বো। ও যতক্ষণ পর্যন্ত হাল খারাপ না করে ছাড়বো ততক্ষণ আমার শান্তি নেই। কি করে পারলো ও আমার সাথে এরকমটা করতে? ও তো ওকে চিনতে পারেনি, তাই এরকম করে ফেলেছে। এরকম একটা কাজের জন্য ওকে কত বড় জীবনের ঝুঁকিতে পড়তে হবে। ওকে একেবারে কলেজে আসতে দে, তারপর আমি ওকে কি করি। তারপর তোর ওকে কিছু করতে হবে না, হাত পা ভেঙে একদম হসপিটালে বেডে শুয়ে দিয়ে আসবো। তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। আমার সাথে ও যেটা করেছে সেটার জন্য ওকে পস্তাতে তো হবেই, অনেক বেশি পস্তাতে হবে। ওর সাহস কি করে হলো ইশিকার গায়ে টাচ করা? আমি বলি কি, তুই আঙ্কেলকে বিষয়টা জানা, তাহলে দেখবি আঙ্কেল ওর গোষ্ঠী উদ্ধার করে সবাইকে তুলে এনে তোর সামনে দাঁড় করিয়েছে। তারপরে যা করার করিস। না না, যা করার আমি করব। আমার সাথে অন্যায় করেছে, ওকে এর জন্য শাস্তি তো পেতেই হবে। তাছাড়া আব্বু আম্মুকে এই বিষয়টা জানলে অনেক বেশি ঝামেলা হবে। দোষ আমারও করেছিলাম, মানে ওদের র্যাগ দিচ্ছিলাম। আব্বু যদি জানে তাহলে কলেজে এসে এগুলো করে বেড়াচ্ছি, তাহলে আমার কলেজে আসতে দিবে না। এবার ভাবতে আরম্ভ করলো, একে তো অন্যায় করেছে, তার উপর আবার সেটা বলে। আর যদি বাসায় এসব জানাজানি হয় তাহলে কলেজে আর আসতে দিবে না। তাহলে অন্যায়টা করার কি দরকার? কেন জানি এ কথাগুলো মনে হলো ইশিকার। মেয়েটা আর ক্লাস করতে পারলো না। পুরো 4টা ক্লাস ধরে রাগে দুঃখে খুব নিজের মাথার চুল টেনেছিল যেন। ওর এরকম পাগলামি দেখে ওর বান্ধবীরা জোর করে ওকে বাসায় পাঠিয়ে দিল। রাতে ইশিকা ঘুমোতে পারেনি, বারবার ভেবেছে ওই ছেলেটার সাহস কী করে হলো ওর গায়ে টাচ করার। পরদিন যখন ইশিকা কলেজে আসলো, এসে দেখলো ছেলেটা আসেনি, আর আশেপাশের সবাইকে খোঁজ লাগিয়ে রেখেছে। কলেজের পিছন দিকটা থেকে শুরু করে সামনের দিকটা যখনই ছেলেটা ঢুকবে সেখান থেকে যেন ওকে ধরে ইশিকার সামনে এনে দাঁড় করায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ছেলেটা আজকে কলেজে আসেনি। তাহলে কি ভয় পেল? কথাগুলো ভেবে ইশিকা নিজে নিজে হাসলো। তখন ওর বান্ধবীরা বলতে শুরু করলো, দেখেছিস কতটা ভয় পেয়েছে ছেলেটা। তুই যে ওর কিছু করতে পারিস সেটা ভেবেই ও আর কলেজেই আসেনি। আজ না হয় কাল কলেজে তো ওকে আসতেই হবে, আর না হলে আমরা ওকে ঠিকই খুঁজে বের করব। তুই এই বিষয়টা নিয়ে কোনো চাপ নিস না। না না, চাপ আমি কেন নিব? চাপ তো নিবে ওই ফাজিল ছেলেটা। এবারও বুঝতে পারবে এই ইশিকার সাথে বদমাইশি করার ফলটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ওকে একটা কাজ বলেছিলাম, সেটা তো করলোই না, উল্টো এসে সবার সামনে আমাকে এরকম করে হেনস্থ করলো। ওর বাপের নাম আমি ভুলিয়ে ছাড়বো। ও কি করে কলেজে সোজা পায়ে হেঁটে ঢোকে আমিও সেটা দেখবো। ওকে যদি উপযুক্ত শাস্তি না দিতে পারি তাহলে আমার নামও ইশিকা নয়। এমন করে 2টা দিন ঈশান আর কলেজে আসেনি। ভাবলো ক্যাম্পাসে আসলেও একটু সাবধানে থাকবে, আর কলেজের সামনের দিকটা দিয়ে নয় পিছনের দিকটা দিয়ে আসতে হবে। 3য় দিনের মাথায় ছেলেটা কলেজে আসলো, সবার থেকে একটু আগেই আসলো। তারপর যখনই কলেজের পিছন দিকটা ঢুকতে যাবে তখনই কেউ সামনে এসে দাঁড়ালো। তারপর পাশ কাটিয়ে চলে যেতে নিলে এবার সামনে থাকা ব্যক্তি ঈশানের শার্টের কলার ধরলো। ওই মেয়েটার বান্ধবী, অর্থাৎ সেদিন যে মেয়েটা ইশিকা মেয়েটার ফটো করছিল তার বান্ধবী। এবার ঈশান বেশ খানিকটা ভরকে গেল, আর জোর করে কলারটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কোনো লাভ হলো না। মেয়েটা এবার ওকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পালাবে কোথায় চান্দু? 2 দিন ধরে তোমাকে একদম হন্য হয়ে খুঁজতেছি। আমার বান্ধবীর শরীরে টাচ করো না, আজকে বুঝতে পারবে যে বড় লোকের মেয়ের গায়ে হাত দিলে কি অবস্থা হয়। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যেখানে আমাদের এবং আমাদের বান্ধবীদের সাথে সামনে দাঁড়িয়ে থেকে কেউ কথা বলার সাহসই পায় না, সেখানে তোমার সাহস হলো কি করে? দাঁড়াও, তোমার ব্যবস্থা করতে হবে। দেখুন আপু,
আমি কোনো ঝামেলা করতে চাচ্ছি না, আমাকে যেতে দিন। আর দেখুন, এইসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু সেদিন আপনার বান্ধবীকে যা করেছিলাম আজকে আপনার সাথে তেমন কিছু হবে। আমার সাথে কোনো ঝামেলা করবেন না, সেটা আপনার জন্য খুব বেশি ভালো হবে না। তুই আমাকে শাসাচ্ছিস? দাঁড়া, তোর তো হচ্ছে। তোর সাহস কি করে হয় আমাকে হুমকি থামকি দিস? আমি এক্ষুনি আমার বান্ধবীকে কল করছি, তারপরে দেখবো তোর এই ফটোটা কোথায় থাকে। ঈশান জোর করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কাজ হচ্ছে না। এবার মেয়েটা যে পকেট থেকে ফোনটা বের করতে যাবে, সাথে সাথেই ঈশান এক ঝটকায় ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল আর ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে গিয়ে তারপর একটা কোণে বসে আছে আর বারবার ভাবছে এদের থেকে কি করে বাঁচা যায়। আদৌ কি বেঁচে বেড়ানো সম্ভব? একে তো কলেজে এসেছে, আর কলেজে এসেই যদি এরকম কিছুর মুখে প্রতিনিয়ত পড়তে হয় তাহলে আর কথাই নেই। একেবারে লেখা চুকে যাওয়ার মতো অবস্থা। তার উপরে বারবার এরকম করে মেয়েটা ওকে যদি ডিস্টার্ব করতে থাকে তাহলে এই শহরটা খুব তাড়াতাড়ি ছাড়তে হবে। কথাগুলো ভেবেই শুকনো ঢোক গেল। তবে কি আজকেও এরকম কোনো পরিস্থিতির মুখে পড়তে হবে? ঈশান ক্লাসের এক কোণে বসে আছে। দেখতে দেখতে 2-3টা ক্লাস শেষ হয়ে গেল। চতুর্থ ক্লাসটা করে কোনো রকম ক্লাস থেকে বেরিয়ে যেতে পারলেই বাঁচে। কথাগুলো ভাবছিল, এরই মাঝখানে কেউ একজন এসে সামনে দাঁড়ালো। এবার খেয়াল করলো ওদের মধ্যে থেকে একটা মেয়ে। ব্যাস, এইটুকুই বাকি ছিল। কথাগুলো ভেবে ঈশান এবার যখনই উঠে দাঁড়াতে নিবে তখন মেয়েটার বান্ধবী এবার বলতে লাগলো, চান্দু, ক্লাস করা বাদ দিয়ে তোমাকে সেই প্রথম থেকে খুঁজে যাচ্ছি। তোমার দেখা নেই, তুমি এখান থেকে পালিয়ে বাঁচবে ভেবেছ? অন্যায় করেছে, তার জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে, আর এটা তো তোমাকে ভোগ করতেই হবে। দেখি তুমি আমাদের হাত থেকে কি করে পালিয়ে যাও। দেখেন আপু, আমি কোনো ঝামেলা চাচ্ছি না। আপনি এমনটা করতে পারেন না। বারবার যদি এমন করতে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য খারাপ হবে। সেদিন আপনার বান্ধবীর সাথে যেটা হয়েছে সেটা কিন্তু আজকে আপনার সাথে দ্বিতীয়বার করতেও ভাববো না। তাই এখান থেকে যেতে পারেন। যদি তা না করেন তাহলে কিন্তু এরকম কিছুই হবে, তারপর আমাকে দায়ী করতে পারবেন না। এবার মেয়েটা একটা শুকনো ঢোক গিলল। ভাবতে আরম্ভ করলো যে ওকে হয়তো ভয় দেখাচ্ছে। কথাগুলো ভেবে এবার মেয়েটা ডেভিল একটা স্মাইল দিয়ে বলতে আরম্ভ করলো, আমাকে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। এখনই আমার বান্ধবীর কাছে চলো। মেয়েটা শার্টের কলার ধরে টানতে টানতে ক্যাম্পাসের অন্য দিকটায় নিয়ে আসলো। তারপর এনে সেখানে দাঁড় করালো। মেয়েগুলো সবাই সেখানে আছে। আজকে আর রক্ষা নেই, মরেই হয়তো বাসায় ফিরতে হবে। কথাগুলো ভেবেই দোয়াদরুদ পাঠ করতে লাগলো। এবার ঈশিকা মেয়েটা ওর পা থেকে মাথা অবধি একবার দেখে নিয়ে বলতে আরম্ভ করলো, সেদিন খুব তো সাহস দেখিয়েছিলে, আজকে দেখবো কি করে এই সাহসটা কোথায় থাকে। তোমার সাহস দেখে আমি তো অবাক হয়ে গেছি। তুমি কি করে যে আমার সাথে এরকমটা করতে পারলে? তুমি এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছো, সেটাই তোমার জন্য অনেক বড় ভাগ্যের বিষয়। আজকে তুমি বুঝতে পারবে যে তোমার সাথে ঠিক কতটা খারাপ হতে পারে। দেখেন আপু, আমি কোনো ঝামেলা চাচ্ছি না। খুব ফটর ফটর হচ্ছে তাই না? তুই কি ঝামেলা করবি? হ্যাঁ, ঝামেলা তো করবো আমি। এই, কে আছিস? ওর হাতগুলো ধর। আজকে ওকে পিটিয়ে তবে এখান থেকে যেতে দিব। নতুন কলেজে এসে আমার সাথে বেয়াদবি করা। এই, কেউ গিয়ে হকি স্টিক নিয়ে আয়। ওকে আজকে আগে পিটাবো, তারপরে অন্য কিছু। মেয়েটার একটা বান্ধবী সেখান থেকে দৌড়ে চলে গেল। ঈশান ছোটার জন্য ছটফট করতে লাগলো। বারবার ওদের বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। ঈশান সুযোগ খুঁজছিল কখন ছাড়া পাবে, কিন্তু আর মনে হয় না খালি পেটে বাসায় ফিরতে পারবে। মার খেয়েই ছাড়া পাবে। তবে কোনো কায়দায় ছাড়া পেলে এখানে এক মুহূর্ত দাঁড়াবে না, কারণ এখানে দাঁড়ালেই বিপদ। আর এই বিপদের মুখে কে দাঁড়াবে? পাগল নাকি মাথা খারাপ? কিন্তু কিছুতেই ছাড়া পেল না, আর ছাড়া পাওয়ার মতো সুযোগই পেল না। এরই মাঝে মেয়েটার ছবিটা চলে আসলো, আর হকি স্টিকরা ওর দিকে এগিয়ে দিতেই বলতে আরম্ভ করলো, নে ধর। তাছাড়া ওর সাথে বেশি কথা বলা যাবে না। সেদিন আমার হাত থেকে বারবার পালিয়েছে, আর তোকে ওরকম করে সবার সামনে বিপদে ফেলেছে। তোকে দেখে হাসাহাসি করছিল। কথাটা যদি মনে থাকে তাহলে এক্ষুনি ওকে মেরে হাত পাগুলো ভেঙে দে। তার ওই এক মুহূর্ত দেরি করিস না। ওর সাহস হলো কি করে আমাদের সাথে বদমাইশি করার? ওকে আজকে তো এর জন্য উচিত শিক্ষা দিতে হবে। আবার
আমাকে ভয় দেখানো? আপু, আমার গায়ে হাত দিলে সেটার ফল ভালো হবে না। আপনারা কিন্তু ঝামেলা করতেছেন। আমি বারবার বলছি যে আমি এরকম কিছুর মধ্যে জড়াতে চাইছি না। আর হ্যাঁ, আমি যেটা করেছি ভালোই করেছি। আপনারা আমাদের সাথে এমনটা কেন করতে গেলেন? আপনারাই তো জোর করে এরকম আমার সাথে মজা নিচ্ছিলেন। কলেজটা কি র্যাক দেওয়ার জায়গা? আর আপনারাই আমাকে সেদিন ওরকম করে তাতিয়ে তুললেন। আমি কি আপনাদের সাথে ইচ্ছে করে এরকম কিছু করতে চেয়েছি? আপনারাই তো জোর করেছেন। আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম এরকম কিছু না করতে। আমি জানি না বলে এরকম ভাবে আপনার কাছে বলেছিলাম যে আমি কিছুই জানি না। তারপরও আপনাদের দয়াময় হয়নি, তাই আপনারা এমন করে আমাকে র্যাক দিতে চেয়েছিলেন। আপনাদের সাথে এরকম কিছু হলে কি করতেন আপনারা? চুপ, একদম চুপ। তোর কথা কি শুনতে চেয়েছি? আসুন, তোর কথা শোনা তো দূরেই থাক, তোর সাথে কোনো কথাই বলার ইচ্ছে নেই। তবে আজকে বুঝতে পারবি আমার সাথে বেয়াদবি করার ফল কতটা খারাপ হতে পারে। আর তুই কি করে এই কলেজ থেকে সোজা পায়ে হেঁটে বেরো সেটাও আমি দেখে নেব। ঈশান বুঝতে পারলো আজকে কপালে খুব কষ্ট আছে, তাই অপেক্ষা করতে লাগলো একটু বাদে ওর সাথে কি হবে। এরই মাঝে ঈশিকার বান্ধবী মেয়েটার হাতে হকি স্টিকটা দিতেই এবার মেয়েটা হাতে নিয়ে সেই পা বরাবর একটা বাড়ি মারতে যাবে, তখনই পিছন থেকে কেউ লাঠিতে ধরে ফেলল। সাথে সাথে ঈশান অবাক চোখে সেদিকে তাকিয়ে রইল। এ কি, এ তো মেহেদি, ওর বন্ধু। মেহেদিকে হকি স্টিকটা এমন করে ধরে রাখতে দেখে ঈশিকা ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ছেলে হকি স্টিক ধরে রেখেছে এমন কিছু দেখেই মেয়েটা এক ঝটকায় হকি স্টিকটা ছাড়ানোর চেষ্টা করলে মেহেদি হকি স্টিকটা মুচড়ে ধরল। সাথে সাথে ঈশিকা হাতে কিছুটা ব্যথা পেলেই হকি স্টিকটা ছেড়ে দিল। এবার মেয়েটা বলতে আরম্ভ করলো, তোর সাহস কি করে হলো একটা জুনিয়র হয়ে আমার মতো সিনিয়র গায়ে হাত তোলার? জীবনের সবচেয়ে বড় ভুলটা তুই করেছিস, আর কত বড় ভুল করেছিস সেটা তুই নিজেও জানিস না। দেখেন আপু, আপনি অন্যায় করছেন। অন্যায় কিভাবে আপনি এভাবে কারো গায়ে হাত তুলতে পারেন? এভাবে এভাবে আপনি জোর জবরদস্তি করে কলেজের সব স্টুডেন্টদের সাথে মিসবিহেভ করেন। এটা যদি বন্ধ না করেন, কালকের মধ্যে আমি প্রিন্সিপালকে জানাতে বাধ্য হব। আমাকে ভয় দেখানো হচ্ছে? তোদের প্রিন্সিপাল আমার কচু করবে। প্রিন্সিপাল কি করবে না করবে আমি জানি না, তবে এই মুহূর্তে আমার বন্ধুকে না ছাড়লে আপনার হাত পাগুলো আস্ত থাকবে না। মেয়ে বলে ছেড়ে দিব সেটা কিন্তু একবারও ভেবে ভুল করিয়েন না। আর আপনাদের দেখে কাউকে মেয়ে বলে মনে হচ্ছে না। যদি আমাদের নামে কোনো কমপ্লেইন করেন তাহলে বলবো আপনারা তো মেয়ে নন, আধা মেয়ে। কারণ একটা কেউ মেয়ের মতো পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে না। তোর এত বড় সাহস, তুই আমার সাথে এইরকম করে কথা বলিস? তুই জানিস আমি কে? রাখেন আপু, আপনি কে জানার দরকার নেই। আপনাদের যেরকম ক্ষমতা আছে তেমনি আমাদেরও আছে, তাই যা খুশি করতে পারেন। ওকে ছেড়ে দিন, না হলে কিন্তু এটা আপনি যেমন আমার বন্ধুর উপর চালাতে নিয়েছিলেন তেমনি আমিও চালাতে বাধ্য হব। তোর খুব দম না? খুব ফরফর করছিস। এই, ওকে ধর তো, দেখি ও কি করে এখান থেকে যেতে পারে। মেহেদি এবার রেগে গেল। মেয়েটার কাছে এগিয়ে গিয়ে হকি স্টিক দিয়ে বাড়ি দেওয়ার জন্য একটু ওঠাতেই মেয়েটা কানে হাত দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। মেহেদি একটা ড্রেভেল স্মাইল দিয়ে বলতে আরম্ভ করলো, যেই না সাহস আবার এসে ফটর ফটর করছে। দেখেন, সিনিয়র জুনিয়র মানি না, ওকে ছেড়ে দিবেন। যদি না করেন তাহলে একটাও কিন্তু এখান থেকে হাত পা নিয়ে ফিরে যেতে পারবেন না। মেয়ে বলে কিন্তু ছাড় পাবেন না। আপনারা যেমন নতুন স্টুডেন্ট র্যাক দিতে আরম্ভ করেন, তেমনি আপনাদের সাথে ওরকম কিছু ঘটবে। সেটার জন্য একমাত্র আপনি দায়ী থাকবেন। নীলা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল মেহেদির ওরকম কর্মকাণ্ডে। ঈশিকার বান্ধবী নীলা ভয়ে ভয়ে বলল, ওকে ছেড়ে দে, না হলে আমার হাত পা ভেঙে একদম হাতে ধরিয়ে দিবি। প্লিজ ঈশিকা, ছেড়ে দে। ঈশান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটার এরকম কর্মকাণ্ড দেখতে লাগলো। একটা ছেলে যে এত বেশি সাহসী হতে পারে ঈশানের সেটা ধারণাতেও ছিল না। এবার মেহেদি এসে ধরে রাখা মেয়েটার চারটের দিকে তাকালো আর হকি স্টিকটা একটু ঘুরিয়ে ওদের দিকে তাক করে বলতে আরম্ভ করলো, কি আপনাদের কি ওকে ছাড়ার জন্য অ্যাপ্লিকেশন পাঠাতে হবে? ওকে ছেড়ে দেওয়ার জন্য? আর কালকে থেকে যদি এখানে দেখি না তাহলে কিন্তু এর ব্যবস্থা নিব বলে রাখলাম। এবার সবাই ঈশানকে আর মেহেদি থেকে দূরে গিয়ে দাঁড়ালো। তখন মেহেদি হকি স্টিকটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলতে লাগলো, এখন এখানে দাঁড়িয়ে থাকবেন না। সিনিয়র আপু হিসেবে রিকোয়েস্ট করছি, মেয়েদের অসম্মান করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু আপনারা যে কাজকর্মগুলো করতে তাতে এরকম করতে বাধ্য হব। তাই এরপর থেকে আর এখানে আসবেন না।
ভাবতেও পারিস না কার সাথে পাক্কা নিয়েছিস। তোর কিন্তু অবস্থা আমি খারাপ করে ছাড়বো, তুই সেটা খুব ভালো করেই বুঝতে পারছিস। একে তো জুনিয়র, তার উপরে আবার সিনিয়রের গায়ে হাত তোলার চেষ্টা করেছিস, এর জন্য তোর শাস্তি পেতে হবে। যা করার করে নিয়েন, তবে কালকে যদি আপনাকে এখানে দেখি তাহলে এর ফল আপনাদের জন্য ভালো হবে না। তোর যা করার করে নিস, আমি কালকে এখানে দাঁড়িয়ে র্যাক দিব, দেখি তুই কি করে আমাকে আটকাস। তার মানে হকি স্টিকটা ফেলে দিয়ে ভুল করলাম, কাজে লাগানোর দরকার ছিল। ইশিকার বান্ধবী নীলা বুঝতে পারল যে ছেলেটার দম আছে, তাই তাড়াহুড়ো করে ওর সামনে এসে ওর একটা হাত ধরে টানতে টানতে বলতে লাগলো, এখান থেকে চল, ঝামেলা করিস না। ও কিন্তু বদমাইশ ছেলে, নাহলে এরকম করতে পারতো না। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানি না। আপনারা তো জানেন না যে নতুন স্টুডেন্টদের সাথে কি করে কথা বলতে হয়। নতুন স্টুডেন্টদের কথায় একটু ক্লাস দেখিয়ে দিবেন, কিভাবে ক্লাসে ভদ্রতা বজায় রাখতে হবে সেগুলো শেখাবেন। তা না করে ওদের সাথে বদমাইশি করছেন। এগুলো আপনাদের থেকেই শেখা। তারপর যদি সেটা আপনাদের সাথে করি তাহলে তো দোষটা আপনাদেরই। আমি কালকে এখানে আপনাদের দেখতে চাই না, তাই বলতে পারেন আপনাদের শাসিয়ে গেলাম। আপনাদের যেটা ইচ্ছে সেটা ভাবতে পারেন। মেহেদি ঈশানের হাত ধরে সেখান থেকে চলে গেল। ইশিকা রাগে গজগজ করতে লাগলো। ঈশানের বুকের মধ্যে থেকে কলিজাটা যেন বেরিয়ে গিয়েছিল যখন মেয়েটা লাঠিটা বাগিয়েছিল আর ওকে মারতে চেয়েছিল। ভেবেছিল এই বুঝি হাত পাগুলো ভেঙে হাতে ধরিয়ে দিবে। ঈশান মেহেদির দিকে কৃতজ্ঞতা জানিয়ে যখনই ধন্যবাদ দিতে যাবে তখনই মেহেদি বলতে আরম্ভ করলো, আর যাই হোক, অন্তত আমাকে ধন্যবাদ দিস না। না মানে আসলে তোর সাহস আছে বলতে হয়, না হলে ওই বজ্জাতগুলোর সাথে এরকম করে পেরে উঠতে। বেশ কিছুদিন যাবৎ দেখছি এরা স্টুডেন্টগুলোর সাথে এরকম মিসবিহেভ করে। এটা আমার দেখতে খুব খারাপ লেগেছে, তাই এরকমটা করলাম। আর আজকে তো আমার বন্ধুর গায়ে হাত তুলতে গেছে, তাই আর চুপ করে থাকতে পারিনি। তবে যাই হোক, তুই একটু সাবধানে থাকিস, না হলে মেয়েটা তোকে পেলে কিছু একটা করার চেষ্টা করবে। ঈশান মেহেদি ক্লাসে চলে গেল। অন্যদিকে ইশিকা কিছুতেই মানতে পারছে না জুনিয়র ছেলেগুলো কিনা ওর সাথে এরকম করলো। কালকে ওদের কি করবে সেটা প্ল্যান করতে লাগলো। পরদিন ইশিকার বান্ধবীগুলোকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে আর সবার হাতে হকি স্টিক। আজকে দেখে বোঝা যাচ্ছে যাকে পাবে তাকেই হয়তো একদম মেরে হাড়গুড় ভেঙে দিবে। স্টুডেন্টসগুলো একদম কলেজের পিছন দিকটা দিয়ে ঢুকতে আরম্ভ করেছে। ইশিকা এপাশ থেকে ওপাশে হাতে হকি স্টিক নিয়ে পায়চারি করে যাচ্ছে। এরই মাঝে ঈশান কলেজের সামনে এসে এমন কিছু দেখে মেহেদিকে কল করলো। ঈশান ওকে সবটা বলল। সব শোনার পর মেহেদি কিছু একটা ভেবে বলতে আরম্ভ করলো, আপাতত তোর ক্লাসের দিকে যাওয়ার কোনো দরকার নেই, বাইরে চায়ের দোকানে বসে থাক। আমি এখনই আসছি, আর যা ব্যবস্থা নেওয়ার আমি এখনই নিচ্ছি। আজকের পর ওদের আর এখানে দেখতে পাবি না। মেহেদির কথা মতো বাইরের একটা টং দোকানে বসে রইল। আধা ঘন্টার মধ্যে মেহেদি যখন এসে ওর পাশে দাঁড়ালো তখন ঈশান উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে যেতে নিলে ঈশান বলতে লাগলো, তুই কি ভাবছিস বলতো? তোর মত কিন্তু আমার ভালো ঠেকছে না। এর মধ্যে যদি তুই ওদের সামনে যাস তাহলে দেখছিস সবার হাতে হকি স্টিক, একদম মেরে অবস্থা খারাপ করে ছেড়ে দেবে। সেই সব তোমাকে নিতে হবে না, আমরা সাথে চলো, একটু গেলেই দেখতে পাবে। এবার ওরা এগিয়ে গেল সোজাসুজি মেয়েগুলোর দিকে। মেহেদি আশেপাশে তাকালো, সামনের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। তারপর গিয়ে যখনই মেয়েগুলোর সামনে দাঁড়ালো এবার ইশিকা রাগে গজগজ করতে লাগলো। এরপর এগিয়ে এসে যখনই মেহেদিকে মারতে নিবে তখনই মেহেদি বলতে লাগলো, দেখুন আপু, আজকে আর কোনো ঝামেলা করবেন না প্লিজ। আপনাদেরকে পড়ালেখাটা অন্তত করতে দিন। আপনারা দেখছি আমাদের কলেজে ক্লাসও করতে দিবেন না, আর এখানে থাকতেও দিবেন না। আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে কলেজ থেকে সব স্টুডেন্টগুলো পালিয়ে যাবে। দয়া করে এসব করবেন না। মেয়েদের এমন কথা শুনে ঈশান একদম হতবাক হয়ে গেল। কালকে যে মেয়েটার সাথে ও বেশ রুডলি কথা বলছিল আজকে সেই মেয়েটার সাথে এরকম নরম সুরে কথা বলছে। ঈশান ফ্যাল করে মেহেদির দিকে তাকিয়ে রইল। ওদের সামনে থাকা ইশিকা একটা ডেভিল স্মাইল দিল। ঈশান বা মেহেদি কিছু বলে উঠবে তার আগেই ইশিকা মেহেদিকে মারতে নিলে তখনই পিছন থেকে কেউ বলতে লাগলো, ও কলেজের সামনে দাঁড়িয়ে তাহলে এগুলোই করা হচ্ছে? এই জন্যই আমার কলেজের স্টুডেন্টগুলো আসতে পারে না তোমার জন্য, তোমার এইসব কর্মকাণ্ডের জন্য নতুন কোনো স্টুডেন্টকে আর দেখতে পারছি না, তাই তো? একে একে সব পালাচ্ছে আর হাজারটা কমপ্লেন আমাকে করা হয়, আর আমি এখানে আসলে কাউকে দেখি না। কিন্তু আজকে হাতে নাতে ধরলাম এইসব তোমাদের জন্য হচ্ছে, তাই
এই হচ্ছে তোমাদের পড়ালেখার শ্রী। ক্লাসে তো একটা কেউ পাওয়া যায় না, কেউ কেউ কমপ্লেন করেও উইথড্র করে নেয়। তোমাদের নামে হাজারটা কমপ্লেন পেয়েছি, তারপরেও বিশ্বাস করিনি। ভাবতাম তোমরা ভালো মেয়ে, কিন্তু এতটা বখাটে সেটা আজ বুঝতে পারলাম। এক একটাকে তো দেখছি একদম নায়িকা সেজে এসেছো। এখানে কি ফ্যাশন শো হচ্ছে নাকি কোনো শুটিং হচ্ছে? প্রিন্সিপালের এরকম কথা শুনেই ইশিকা সহ ওদের বান্ধবীর সবগুলো পিছনের দিকে তাকালো। এবার মেহেদি একটা ডেভিল স্মাইল দিল। এবার ঈশান বুঝতে পারল যে মেহেদির মাথায় এসবই ঘুরপাক খাচ্ছিল। ও আসার সময় প্রিন্সিপালকে ফোন করে এসেছিল, না হলে তো এত সহজে কথা বলার ছেলেও না। কথাগুলো ভেবেই মেহেদি এবার ঈশানকে ইশারা করলে ও সামনের দিকে তাকালো। এবার ইশিকা কিছু বলতে না দেখে মেহেদি বলতে আরম্ভ করলো। স্যার, আমি তো ভাবছিলাম আজকের পর আর কলেজে আসতে পারবো না। ওনারা যেভাবে আমাদের প্রতিদিন ডিস্টার্ব করে, আর নতুন কোনো স্টুডেন্ট আসলে তো তাদেরকে এরকম বাজেভাবে ইপটিজিং করে, যেটা আপনি দেখলে ভাবতেও পারবেন না যে এরা স্টুডেন্ট। এক একটা স্টুডেন্টকে নিয়ে ধূমপান পর্যন্ত করিয়েছে এরা। তাহলে বোঝেন যে এরা কী রকম স্টুডেন্ট। মিথ্যে কথা স্যার, না মানে আসলে আমরা এরকম কিছু করিনি, বিশ্বাস করুন। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, হাতে হক স্টিক নিয়ে তোমরা এখানে পড়ালেখা করছো। আমি খুব ভালো করে বুঝতে পারছি স্টুডেন্টদের মেরে এখান থেকে তাড়ানোর পায়তারা করেছ। দাঁড়াও, তোমাদের প্রত্যেকের বাসায় আমি আজকেই কমপ্লেন পাঠাবো, আর সবার বাবাকে ডেকে পাঠাবো। স্যার প্লিজ এরকম কিছু করবেন না, প্লিজ। এরকম কিছু করলে আমাদের বাসা থেকে বের করে দিবে। দয়া করেন স্যার, এবারের মতো আমাদের ছেড়ে দিন। একদম ছাড়বেন না স্যার। যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে মেরে একদম বাসায় পাঠিয়ে দেয় এরা। এই জন্যই দিন দিন স্টুডেন্ট কমতে আরম্ভ করেছে। না মানে আসলে স্যার তেমন কিছু না, ওই আর কি। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও, আর কি করতে হবে আমি সেটা খুব ভালো করেই জানি। তোমাদের জন্য আমার কলেজের রেপুটেশন নষ্ট হচ্ছে। আমি তোমাদের ছেড়ে দিব, আর ফের যদি তোমাদের এইসব পোশাকে কলেজে দেখি না, ঘর ধাক্কা দিয়ে এক একটাকে রাস্তায় বের করে দিব। ইশিকা সহ ওর বান্ধবীগুলো হকি স্টিক ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় মেহেদির দিকে চোখ রাঙিয়ে তাকালো, তারপর চলে গেল। তখন প্রিন্সিপাল এসে মেহেদি আর ওর বন্ধুদের ধন্যবাদ জানালো। ওরা সেদিনের মতো ক্লাস করে বাসায় চলে গেল। অন্যদিকে ইশিকা রাতে রুমে পায়চারি করছে। তাহলে কি প্রিন্সিপাল সত্যি সত্যি আব্বুকে বিষয়টা জানালো? সব কিছু শোনার পর ইশিকার আব্বু কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলল। প্রিন্সিপাল একগাদা কথা শুনিয়ে দিল, যার জন্য ভদ্রলোকের মাথা হেট হয়ে গেল। ইশিকার যতগুলো বান্ধবী ছিল সবার গার্ডিয়ানকে ডাকা হয়েছিল। তারপর সবাই সব কিছু শোনার পর প্রিন্সিপালকে কথা দিল তাদের মেয়েরা ভবিষ্যতে আর কখনো এমন করবে না। ইশিকার আব্বুর সবার সামনে থেকে মাথা নিচু করে চলে আসে। তারপর বাসায় ঢুকে আব্বু ডাইনিং রুমে বসে আছে। আম্মু এসে আব্বুকে বিষয়টা জিজ্ঞেস করলে আব্বু সবটা বলে। আম্মু বুঝতে পারে লোকটা আজকে সবার সামনে অপমানিত হয়েছে। মেয়ে এমন কোনো কাজ করেছে যার জন্য লোকটার মাথা হেট হয়ে যাচ্ছে। একটু বাদেই যখন খাবার সময় হলো তখন ইশিকা নিচে আসে, দেখে ওর আব্বু আম্মু একটা জায়গায় বসে আছে। ইশিকা এসে ওর আব্বু আম্মুর সামনে দাঁড়ালো। আর কিছু বুঝে ওঠার আগে আব্বু এসে ওর গালে একটা থাপ্পড় বসালো আর রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, দিন দিন তুমি বড্ড কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছ। কলেজে গিয়ে এসব করা হচ্ছে। সবার সামনে প্রিন্সিপাল আজকে আমার মাথাটা হেড করে দিয়েছে। যেখানে কেউ আমার মুখের ওপর কথা বলার সাহস পায় না, সেখানে তোমার জন্য আমাকে একটা সামান্য প্রিন্সিপালের কাছে কথা শুনতে হলো। আজকে থেকে তোমার বাসার বাইরে যাওয়া বন্ধ। আর তুমি জানো সবাইকে কত অপমান করা হয়েছে। আমার কথাগুলো আমার গায়ে লেগেছে। যদি তুমি অন্যায় না করতে তাহলে আমি সেটা দেখে ছাড়তাম। ওই প্রিন্সিপালের কি করে সাহস হয় আমাকে কথা শোনানোর? আমি কখনো অন্যায়ের সাথে আপোস করি না। আর তুমি কিনা আমার মেয়ে হয়ে কলেজের স্টুডেন্টদের সাথে এরকম বিহেভ করো। আর কি ড্রেস পরে যাও সেটা প্রিন্সিপাল আমাকে বলেছে। কালকে থেকে তুমি কলেজে যাবে না। তোমার কলেজে যাওয়া তো বন্ধই, এমনকি তুমি বাসা থেকেও বেরোবে না। তোমাকে আমি লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি, সেজন্য আমাকে এরকম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইশিকা বুঝতে পারলো প্রিন্সিপাল সবটা বলে দিয়েছে। ইশিকা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাগ হচ্ছে ওই ছেলেটার উপর। ওই ছেলেটার জন্যই এত কিছু।
ঈশানের বন্ধু যদি সেদিন ওখানে না থাকতো তাহলে এরকম কোনো ঘটনাই ঘটতো না। ঈশিকা রাতের খাবার খেলো না, রুমে এসে অনেকক্ষণ কান্না করলো। আব্বু এই প্রথম ওর গায়ে হাত তুলেছে, গালে 5 আঙুলের ছাপ বসে গেছে। ওই ঘটনার 7ম দিনের মাথায় ঈশিকা কলেজে গেল। সেদিন একদম ভদ্র আর নম্র হয়ে আসলো, কিন্তু গিয়ে যখন ঈশানকে দেখলো ওদের বন্ধু মহলের সবার সাথে বসে আড্ডা দিয়েছে, তখন ঈশিকা এসে রাগি চোখে ওদের দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে দেখে ঈশান চুপচাপ হয়ে গেল। ঈশিকা এবার রাগি চোখে ওর দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, এই তোর জন্য হয়েছে সব। তোকে তো আমি দেখেই ছাড়বো। তোর সাহস হলো কি করে বন্ধুদের দিয়ে এইসব করানোর? তোকে আমি কলেজে থেকে যদি বের না করেছি তাহলে আমার নামও ঈশিকা না। এবার মেহেদি ঈশানকে ইশারা করলে ঈশানও দমে থাকলো না। ছেলেটা উঠে এসেই ঈশিকার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, দেখেন আপু, আমি বারবার বারণ করার পরও আপনি আমার সাথে ওরকমটা করেছেন। আপনার কি উচিত হয়েছে এরকম কিছু করা? আপনি তো অন্যায় করেছেন। অন্যায় করে আবার এরকম কথা বলা হচ্ছে। যেখানে আপনার অন্যায় ছিল সেখানে সেটা স্বীকার না করে, শুধরে না নিয়ে এখন আবার এসে আমার সাথে চটপাট করতেছেন। আপনার আব্বুকে সবার সামনে প্রিন্সিপালের কাছে আপনার জন্য কথা শুনতে হয়েছে। তার জন্য আপনি আমার উপর চোটপাট করছেন। এসব একমাত্র আপনার জন্য হয়েছে। আপনি এরকমটা না করলেও পারতেন। স্টুডেন্ট হয়ে কি করে পারেন আরেকজন স্টুডেন্টকে র্যাক দিতে? আপনার সাথে যদি এরকম কিছু হতো তাহলে কি সেটা আপনার ভালো লাগতো? আমার মুখে মুখে তর্ক করিস? তুই জানিস আমি কে? তর্ক করাটা আমি মোটেও পছন্দ করি না। জুনিয়র একটা ছেলে হয়ে কিনা আমার সাথে এরকম মিসবিহেভ করছিস, তার উপরে আমি তোকে ছেড়ে দিব। আজকে তোর হাল আমি কি করি তুই শুধু একবার দেখ। সেদিন প্রিন্সিপালের কাছে বকা কেউ দেখছি আপনার শিক্ষা হয়নি। আসলে কুকুরের লেজ তো কখনো সোজা হয় না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ঈশানের এমন কথাতে মেয়েটা প্রচণ্ড পরিমাণে রেগে গেল। ওর এক মুহূর্ত দেরি করলো না, খসিয়ে ঈশানের গালে একটা থাপ্পড় মারলো। অন্য গালে আরেকটা থাপ্পড় মারার জন্য যখনই হাত ওঠাবে কেউ ওর হাতটা ধরে ফেললো। ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার কেউ হাতটা ধরে ফেলতেই ঈশিকা ভাবলো মেহেদি ওর হাত ধরেছে। ঈশিকা বলতে আরম্ভ করলো, কোন হারামিরা আমার হাত ধরেছে? কার এত বড় সাহস যে আমার হাত ধরার মতো সাহস দেখিয়েছে? আজকে তোরা একদিন কি আমার একদিন। ঈশিকা ভেবেছিল ঈশানের ফ্রেন্ড মেহেদি হয়তো ওর হাত ধরেছে, কিন্তু ভুলবশত এমন একটা কথা বলে ফেলেছে যেটা এখন সহ্য নিতে পারবে না। পিছনের দিকে তাকিয়ে ঈশিকার যেন এবার স্ট্রোক করার মতো অবস্থা। সামনে ওর বাবা দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে ঈশিকার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসলো। এত রিকোয়েস্ট করার পর 7 দিনের মাথায় লোকটা ওকে কলেজে আসতে দিল, আর কলেজে এসে কিনা মেয়ে আবারও এরকম কাজ করছে। এত কিছু হওয়ার পরও মেয়েটার শিক্ষা হয়নি। ঈশিকার আব্বু প্রচণ্ড পরিমাণে রেগে আছে। ওর হাতটা এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে এবার বলতে আরম্ভ করলো, আসলে তোমার কোনো কমন সেন্স নেই, নিম্নতম সেন্সও তোমার নেই। তোমার আব্বুকে ওই কলেজ থেকে অপমানিত হয়ে যেতে হয়েছে, আর তুমি তারপর আবার সেই একই কাজ করছো। তাও যে স্টুডেন্টগুলোর সাথে মিসবিহেভ করেছিলে ঠিক তাদের সাথেই আজকে আবার ঝামেলা করেছো। আমি কি অবস্থা করি তুমি শুধু একটাবার বাসায় চলো। এত রিকোয়েস্ট করার পর তোমাকে কলেজে আসতে দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম যে তুমি অন্তত আর কিছু একটা ঘটাবে, সেজন্যই এত রিকোয়েস্ট করছো। না হলে যে মেয়ে এক কথা দুবার বলে না, সে মেয়ে এতবার কলেজে আসার কথা বলতো না। যার লেখাপড়ার প্রতি কোনো মনোযোগ নেই সে কলেজে আসার জন্য উঠে পড়ে লেগেছে, আর আজকে কলেজে আসার পর কি করো সেটা সচক্ষে দেখার জন্য আমি তোমার পেছনে পেছনে আসলাম। আর এখানে এসে দেখেছি সেই ছেলেগুলোর সাথে আবার তুমি এরকম মিসবিহেভ করেছো। আজকে তুমি একবার বাসায় চলো, তারপর দেখো আমি তোমার কি হাল করি। আব্বু, অন্যায় ওদের। ওরা ওরা আমার সাথে কি করেছে তুমি জানলে রেগে যাবে। তুমি একটাবার আমার দিকটা দেখছো না? তুমি খামোখা শুধু আমার উপরে রাগ করছো। আমার কথাগুলো শোনো। ঈশিকার আব্বু এবার রাগি চোখে ওর দিকে তাকাতে মেয়েটা মাথা নিচু করে ফেলল। তখন ঈশানের দিকে ফিরে ভদ্রলোক হাত জোর করতে গেলে ঈশান ওনার হাত দুটো ধরে ফেলল আর বলতে লাগলো, প্লিজ আঙ্কেল, এরকম কিছু করবেন না। আপু ভুল করেছে, তার জন্য বকাঝকা করাই যথেষ্ট। এমন কাজ করবেন না। আপনি বাবার মতো, বাবার সম্মান ছেলে মেয়ের কাছে ছোট করতে নেই।
দয়া করে এরকম কাজ করবেন না, তাহলে মনে হবে আমাদের জন্য আপনি এরকমটা করেছেন। আমরা এখান থেকে চলে যাব। আপুর যদি এতই বেশি সমস্যা হয় আমাদের নিয়ে, আমরা আর এই কলেজেই আসবো না। তারপরও ওনার ওপর রাগ করবেন না। ঈশানের এমন কথা শুনে ঈশিকা অবাক হলো। ও ভেবেছিল যে ঈশানের সামনে আপু এবার মাফ চাইবে। এরকম কিছু করার আগে যে ঈশান ওনাকে আটকে দিবে সেটা বুঝতে পারেনি ঈশিকা। আর মেয়েটা দ্বিতীয়বার অবাক হলো যে ঈশান এই কথা বলছে। ঈশানের জন্য ঈশিকার কোনো সমস্যা হলে ঈশানই এখান থেকে চলে যাবে। এবার ঈশিকার আব্বু বলতে আরম্ভ করলো, তোমার ব্যবহারে আমি মুগ্ধ বাবা। এরকম একটা ছেলে যদি আমার থাকতো, অন্তত এই মেয়ের জন্য আর যাই হোক আমার মান সম্মান ধুলোতে সাথে মিশতো না। এত বড় একটা মেয়ে হয়েছে, কিন্তু বুদ্ধি শুদ্ধি কিছুই হয়নি। ওর জন্য আমি খুবই লজ্জিত। কি করব বলো, এরকম করে বিগড়ে যাবে কখনো ভাবতে পারিনি। আঙ্কেল, এইসব কথা বলবেন না। তাছাড়া আপু আমাদের সিনিয়র। জুনিয়রের সামনে সিনিয়রকে এমন করে অপমান করলে কিংবা কথা শোনালে তার খারাপ লাগবে। আপুকে যা বলার আপনি বাসায় নিয়ে গিয়ে বলবেন। আর আপু, আপনাকে আমি সরি বলছি। আমার কাজের জন্য আমি খুবই দুঃখিত। আপনার উপর কথা বলাটা আমার উচিত হয়নি, কিন্তু আপনি জোর জবরদস্তি করছি। আপনার সাথে এমন করাটা উচিত হয়নি, কিন্তু আপনি জোর জবরদস্তি করছিলেন, তাই ওইরকম একটা কাজ করেছিলাম। তার জন্য আমি খুবই দুঃখিত। আপনি কালকে থেকে আর আমাদের কলেজে দেখতে পারবেন না। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। অন্তত আর যাই হোক বাবার সম্মানটা ডোবাবেন না। প্রথম অবস্থাতে মেহেদি ঈশানের কথা শুনে একটু রাগ হলো। মনে হলো ছেলেটা কি এখানে এরকম মানবতা দেখাতে এসেছে। কিন্তু ঠান্ডা মাথায় যে ছেলেটা ঈশিকাকে সবার সামনে অপমান করে দিবে আর ওর বাবার সামনেও এত কথা শুনিয়ে দেবে, মেহেদি সেটা বুঝতেও পারেনি। তো ঈশিকা মাথা নিচু করে আছে। আর ঈশিকার আব্বু ওকে হাজারবার রিকোয়েস্ট করলো কিছু মনে না করার জন্য, কিন্তু ঈশান শুধু মাথা নেড়ে উত্তর দিল। ঈশিকার আব্বু ওর হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল, কিন্তু আজকে মেয়েটা একবারও পিছনের দিকে ফিরল না। ঈশান একটু মুচকি হেসে গিয়ে মেহেদির পাশে বসলো। আর মেহেদি ওর কাঁধের উপর হাত দিয়ে ওকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই না হলে আমার বন্ধু, ঠান্ডা মাথায় এক গাদা কথা শুনিয়ে দিয়েছিস। এতেও যদি মেয়েটার লজ্জা না হয় তাহলে এরা সারা জীবনে কোনোদিন লজ্জা হবে না। আসলে লজ্জা নারীর ভূষণ, কিন্তু এই মেয়েটার লজ্জা হবে বলে মনে হচ্ছে না। যেরকম বেলজ্জা বেশরমের মতো পোশাক পরে, এতে লজ্জা না হওয়ারই কথা। ছাড়ো সব কথা। যে সোজা হবার সে একেবারে সোজা হয়ে যায়। যে অন্যায় করে অনুতপ্ত হয় না সে কখনো নিজের ভুল বুঝতে পারে না। এই জন্য হয়তোবা আমাকে কলেজে ছাড়তে হবে। আমি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। এতদিন শুধু নিজের দোষের কারণে এলাকাগুলো ছাড়তে হয়েছে, কিন্তু এখন দেখছি এই মেয়েটার জন্য এই এলাকাগুলো ছাড়তে হবে। ওরা কয়েকজন আড্ডা দিতে লাগলো। এরই মাঝে আরও একটা মাস ঈশানের আর ঈশিকার সাথে দেখা হয়নি। কেন জানি মনে হচ্ছে ওর জন্য হয়তো বা মেয়েটা কলেজে আসছে না। সেজন্য ঈশানের খুবই গিল্টি ফিল হচ্ছিল। তারপর 1 মাস পর যখন ঈশিকা একদম একজন ভালো মেয়ের মতো কলেজে আসলো, তখন ঈশান অবাক হলো। ঈশিকা এসে ওর বান্ধবীদের সাথে কথা বলছিল। তখন ঈশানের কেন জানি মনে হলো একটাবার মেয়েটাকে সরি বলা দরকার। মেয়েটাকে ওর জন্য হয়তো এরকম কিছু হয়েছে। ঈশান একাই ওদের সামনে এসে দাঁড়ালো। ঈশিকা একবার ঈশানের দিকে তাকিয়ে চোখ জোড়ে ফিরিয়ে নিল। ঈশান খেয়াল করলো প্রত্যেকের মাঝে পরিবর্তন হয়েছে। বেশি পরিবর্তন হয়েছে ঈশিকার। আগের মতো রাগ দেখাচ্ছে না, সবার সাথে ঠান্ডা মাথায় কথা বলছে। ঈশান সবার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, আসলে আমি আমার কাজের জন্য সরি আপু। আমার জন্য এত কিছু হলো। আমি যদি এই কলেজে এসে ভর্তি না হতাম তাহলে হয়তো এরকম কিছু হতো না। আপনি কিছু মনে করবেন না। কেন শিখছে এখানে নাটক দেখতে? এক্ষুনি এখান থেকে যাও। তোমার সাথে একটা কথা বলার ইচ্ছে নেই আমার। আমার জন্য আপনি এত রাগ করবেন আমি বুঝতে পারিনি। আমি চলে যাচ্ছি, তারপরও রাগ করবেন না আপু। ঈশান সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। এবার নীলার বিষয়টা বেশ খারাপ লাগলো। আসলে দোষটা ওদেরই ছিল, ওদের জন্যই এরকম কিছু হয়েছে। কিন্তু ঈশিকা নিজের কর্মের ফল ভোগ করেছে। তাই নীলা বলতে আরম্ভ করলো, তুই ছেলেটার সাথে এরকম কেন করলি? ও তো ঠিকই বলেছে, দোষটা তো আমাদেরই ছিল।
আর ওর খারাপ লেগেছে যে ওর ওর জন্য এত কিছু হয়েছে, যেখানে ছেলেটার কোনো দোষই ছিল না। তারপরও সরি বলতে এসেছে। আমরা ভুল করেছিলাম, তার জন্য শাস্তি পেয়েছি। তুই তোর অন্যায়ের ফল পেয়েছিস, সেটা তুই মানিস আর না মানিস। ছেলেটার ভিতরে মানবতা ছিল, তাই সরি বলতে এসেছে। কিন্তু আমরা তো তাও করিনি। এতগুলো স্টুডেন্টের সামনে অন্যায় করেছি। খোঁজ নিয়ে দেখ, কেউ কেউ তো কলেজে আসাটাই বন্ধ করে দিয়েছে। ইশিকা বসে বসে কথাগুলো ভাবতে লাগলো। এমন করে আরও 2-3টা দিন কেটে গেল। এরই মাঝে ইশিকা কয়েকদিন পরে কলেজ থেকে ফিরছিল। ঠিক তখনই ওর রিক্সাটাকে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে। ইশিকা রিক্সা থেকে ছিটকে গিয়ে পাশে থাকা একটা দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায় আর মাথাটা ফেটে যায়। সাথে সাথে মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এরই মাঝে ঈশান ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। এত লোকজনের ভিড় দেখে তাড়াহুড়ো করে রিক্সা থেকে নেমে এসে তারপর সেখানে দাঁড়ালো। তারপর ভিড় ঠেলে ভিতরে যেতেই ইশিকার মতো কাউকে দেখে আঁতকে উঠল। মেয়েটাকে দেখে বুকের মধ্যে কেমন করে উঠল। ঈশান তাড়াহুড়ো করে এসে মেয়েটার মাথা কোলের মধ্যে নিয়ে কয়েকবার ডাকলো, কিন্তু মেয়েটার কোনো হুঁশ নেই। এবার ঈশান তাড়াহুড়ো করে মেয়েটাকে পাজা কোলে তুলে নিল। মেয়েটা একটু ভারী আর গোলুমোলু টাইপের, তাই ওকে নিয়ে যেতে বেশ বেগ পেতে হচ্ছে। ঈশান কোনো রকমে মেয়েটাকে উঠিয়ে রিক্সার মধ্যে নিয়ে বসিয়ে তারপর কোনো রকমে এক হাত জড়িয়ে ধরে তারপর হসপিটালের দিকে চলে গেল। আধা ঘন্টার মধ্যে হসপিটালে এসে তারপর একটা কেবিনে নিয়ে আসলো মেয়েটাকে। ডক্টর এসে ইশিকার মাথার রক্ত পরিষ্কার করে তারপর ব্যান্ডেজ করে দিল। বেশ কিছুক্ষণ বাদে যখন ইশিকার জ্ঞান ফিরল, তখন ইশিকা আশেপাশে তাকিয়ে দেখলো হসপিটালে। ভেবেছিল হয়তো এবারে মরেই যাবে, কারণ এত জোরে দেওয়ালের সাথে ধাক্কা লাগলো, যার জন্য রিক্সা থেকে ছিটকে পড়ে মাথায় এত জোরে আঘাত পেল। তাতেই মনে হয়েছিল আর পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারবে না। মেয়েটা বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে। এরই মাঝে একজন নার্স এসে ঈশানকে বিষয়টা জানালো। ঈশান তাড়াহুড়ো করে কেবিনে ঢুকলো। বুঝতে পারলো হয়তো মেয়েটা ওকে দেখলে রেগে যাবে, তাই ঈশান এসে এরই মাঝে ইশিকার সামনে দাঁড়ালো। ইশিকা অবাক চোখে তাকিয়ে রইল। তখন ইশিকা বলতে আরম্ভ করলো, এ কি, তুমি এখানে কেন? ঈশান কিছু বলতে যাবে, এরই মাঝে ডক্টর আসলো আর মেয়েটাকে চেক আপ করে দেখলো। বলতে লাগলো, উনি তো আপনাকে এখানে নিয়ে এসেছেন, রক্ত দিলেন, আবার আপনার জন্য কত টেনশন করছিল। আজকাল এরকম কেউ করে না। অচেনা একজনকে হসপিটালে নিয়ে আসা তো দূরের কথা, এমন কিছু দেখলেই ঝামেলা মনে করে পালিয়ে যায়। আপনি রাস্তায় পড়েছিলেন, তারপরও উনি আপনাকে হসপিটালে এনেছেন। আমি এইসব শুনেছি, কেউ আপনাকে ধরছিল না, কিন্তু উনি দায়িত্ব নিয়ে আপনাকে হসপিটালে নিয়ে আসে। তারপর আপনার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছে। আপনি একবার ভেবে দেখুন, আপনি 2-3 ঘন্টা যাবত অজ্ঞান হয়েছিলেন। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এর মাঝে ছেলেটা এখনো এখানে বসে আছে, আর আপনি বলছেন কিনা উনি এখানে কেন? ডক্টর, ওনার এমন বলার কারণ আছে, আপনি সেটা বুঝবেন না। কথা বলার সময় এখন নেই। সরি আপু, আমি আপনার সামনে আসতে চাইনি। আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে আমাকে আসতে হয়েছে। একা ফেলে যেতে পারিনি, আপনার ফোনটাও পাইনি, যার কারণে আমি আপনার বাসায় যোগাযোগ করতে পারি। তাই বলছিলাম কি, আপনি নম্বরটা বলুন, আমি আঙ্কেল আর আন্টিকে কল করে দিচ্ছি, ওনারা এসে আপনাকে নিয়ে যাবেন। ইশিকা চুপ করে রইল। ভাবতে আরম্ভ করলো যে ছেলেটাকে সে প্রথম থেকে ঘৃণা করে আসছে, এতভাবে অপমান করেছে, সবার সামনে গায়ে হাত তুলেছে, সেই ছেলেটাই কিনা ওকে এখন বাঁচালো। তার উপরে আজকে যদি রাস্তায় পড়ে থাকতো, রক্তক্ষরণ হয়তো মারাও যেতে পারত। কথাগুলো ভেবেই মেয়েটা মাথা নিচু করে রইল। তখনই ঈশান বিষয়টা বুঝতে পেরে অন্য কিছু না বলে আবারও ওর আব্বুর নাম্বারটা চাইলো। ইশিকা নাম্বারটা বলতেই ঈশান ওর আব্বুর নাম্বারে কল করে সবটা জানালো। ওরা আধা ঘন্টার মধ্যে হসপিটালে আসে। তারপর কেবিনে আসতেই দেখলো ঈশান ইশিকার সামনে বসে আছে। এবার ইশিকার আব্বু আম্মু এসে ঈশানের পাশে দাঁড়াতেই ঈশান ওকে উঠে দাঁড়ালো আর ওর আব্বু আম্মুকে দেখে বলতে আরম্ভ করলো, আঙ্কেল আন্টি, উনি সুস্থ আছেন, ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। ঈশান কথাগুলো বলে আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, বেরিয়ে গেল। ইশিকার আব্বু কিছু বলতে চাইলেও বলতে পারল না।
বুঝতে পারলো যে ইশিকা হয়তো আবারও ছেলেটার সাথে মিসবিহেভ করেছে। তাই ওকে বারবার জিজ্ঞেস করতেও ইশিকা সবটা বলল কিভাবে কি হয়েছে। সব শোনার পর আপু বলতে আরম্ভ করলো, দেখেছো মামুনি, যাকে এতদিন অবহেলা করেছো, অপমান করেছো, সেই ছেলেটা আজকে তোমাকে বাঁচালো। আর এত সব দায়িত্ব নিয়ে এতক্ষণ অবধি এখানে ছিল, তোমার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করলো। অবশ্য তুমি ওর জায়গায় থাকলে এরকম কিছু কখনোই করতে না। এটাই মনুষ্যত্ববোধ। মানুষের কষ্টে মানুষের খারাপ লাগা যদি তোমার খারাপ না লাগে, তাহলে আসলেই তুমি মানুষ নও। তাই এখনো সময় আছে, তুমি শুধরে নাও। ইশিকার আব্বু আম্মু ইশিকাকে নিয়ে তারপর বাসায় চলে আসলো। আর ইশিকা সারাটার রাস্তা ভাবলো ও হয়তো এতদিন সত্যি ভুল ছিল। ঈশানকে একটাবার ধন্যবাদ দেওয়া তো দূরে থাক, ওর সাথে পুরো আধা ঘন্টা যাবৎ কোনো কথাই বলেনি। আর ছেলেটাও চুপচাপ করেছিল। মেয়েটা রেগে যাবে ভেবে তেমন কোনো কথাও বলেনি, সব সময় পাশে ছিল। আরও 15 দিন লাগলো মেয়েটার কিছুটা সুস্থ হতে। তখন ইশিকার আব্বু ওকে কলেজে আসতে দিবে না বলল, কিন্তু ইশিকার বারবার মনে হয়েছিল ছেলেটার সাথে একটু কথা বলা দরকার। খুব বেশি বাজে ব্যবহার করে ফেলেছে, তাই ওকে একটু সরি বলা দরকার। কথাগুলো ভেবে কলেজে আসলো, কিন্তু ওর আব্বু নিজে এসে কলেজে পৌঁছে দিয়ে গেল। ইশিকা এসে এদিকে ওদিকে শুধু তাকাতে লাগলো। ওর বান্ধবীরা এসে ইশিকার সাথে কথা বলল, কিন্তু ইশিকা মনে মনে ঈশানকে খুঁজে যাচ্ছে। তাই নীলা ওকে জিজ্ঞেস করলো, তুই এদিকে ওদিকে কি দেখছিস? আমার ঈশানের সাথে কথা বলতে হবে, ওকে একটা ধন্যবাদ দেব। যেটার সাথে আমি অনেক বাজে ব্যবহার করেছি। ওকে কোথাও দেখছি না, তুই কি ওকে দেখেছিস? ঈশানুর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে কলেজের পিছনের দিকটায়। ইশিকা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তাড়াহুড়ো করে ওর বান্ধবীদের ফেলে রেখে সেদিকে যেতে লাগলো। ইশিকার বান্ধবীগুলো আসলো পিছন থেকে ওকে ডাকাডাকি করতে করতে, কিন্তু ইশিকা শুনলো না। মেয়েটা 5 মিনিট হেঁটে কলেজের পিছন দিকটা আসতেই দেখলো ঈশান বন্ধুদের সাথে হাসাহাসি করে কথা বলছে। মেয়েটা তাড়াহুড়ো করে এসে ঈশানের সামনে দাঁড়ালো। ঈশানের সামনে মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঈশান ওকে দেখেই বলতে লাগলো, সরি আপু, আমি বুঝতে পারিনি আপনি এখানে আসবেন। আপনি যে আমাকে সহ্য করতে পারেন না সেটা আমি খুব ভালো করে জানি। না মানে আসলে আমি তোমার সাথে কথা বলতে চাই ঈশান। আমি ওইরকম কিছুর জন্য আসিনি ঈশান। আজকে তোমার কাছে সরি বলতে এসেছি, তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছি। আমার অন্যায় হয়েছে তোমার সাথে এরকম মিসবিহেভ করা, তাই সেটা শুধরে নিতে এসেছি। আপনার মতো মেয়ে কাউকে বন্ধু ভাবতে পারে না, আর না কাউকে সরি বলতে পারে। আপনি শুধু জানেন সবাইকে কষ্ট দিতে। তাছাড়া আপনি আমাকে অসহ্য ভাবেন। আপনাকে হসপিটালে নিয়েছিলাম কিনা তাই দয়া দেখাতে এসেছেন, একটা সরি বলে কৃতজ্ঞতা জানাতে। সবসময় সরি বলে সবটা শেষ হয়ে যায় না। আপনার জীবনটাও কি সরিতেই বেঁচে যেত? তাহলে বলো আমাকে কি করতে হবে? কিছু করতে হবে না। আপনি যে আমাকে সহ্য করতে পারছেন না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সেজন্য সরি বলতে এসেছেন আমাকে এখান থেকে তাড়ানোর জন্য, তাই না? আমি এখান থেকে এমনিতেই চলে যাব আপু, আর কয়েকটা দিন সহ্য করুন। আমি তো আপনার সামনে যেতে চাই না বলে কলেজের পেছন দিকটা এসে আড্ডা দেয়, কিন্তু আপনি এখানে এসেছেন। ঈশান কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে নিলেই ইশিকা ওকে পিছন থেকে ডাকতে লাগলো। ঈশান এবার ক্লাসের দিকে যেতে আরম্ভ করলো। ইশিকা ওর পিছন পিছন গেল আর ওকে ডাকতে আরম্ভ করলো। ঈশান আমার কথাটা শোনো, আমি এরকম কিছু মিন করতে চাইনি। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। আমি সত্যি সত্যি এরকম কিছু বোঝাতে চাইনি। তুমি ভুল বুঝছো আমাকে, একটু বোঝার চেষ্টা করো প্লিজ ঈশান। তারপরও ঈশান এক মুহূর্ত দাঁড়ালো না, সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে চলে যেতে নিল। কিন্তু ইশিকাও ছাড়ার পাত্রী নয়। মেয়েটা ঈশানের পিছন পিছন আসলো। তারপর যখন ঈশান ক্লাসের দিকে চলে আসলো, এবার ইশিকা দৌড়ে এসে ঈশানের একটা হাত ধরে ওকে হ্যাঁচকা টান দিয়ে ওকে ফাঁকা একটা রুমের মধ্যে নিয়ে গেল। তারপর ক্লাসের দরজাটা আটকে দিয়ে ঈশানের কাছাকাছি আসার চেষ্টা করতেই ঈশান এবার বলতে আরম্ভ করলো, এত ভাব দেখাচ্ছ কেন? সেদিন তুমি আমার সাথে কথা বলতে চেয়েছিলে বলে আমি তোমার সাথে কথা বলিনি, কিন্তু এখন তুমি ভাব দেখাচ্ছ। দেখো, তুমি খুব ভালো করেই জানো আমি এগুলো পছন্দ করি না। আমি তোমাকে সরি বলতে এসেছি, তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি, আর তুমি আমাকে ইগনোর করার চেষ্টা করছো। এটা কিন্তু মোটেও ভালো হবে না ঈশান। তাহলে কি ভালো হবে? আমি আপনার সাথে বন্ধুত্ব হতে চাই না। কেন চাও না? কেন? কারণ আমি আপনাকে নিয়ে এমন কিছু
ভাবি, তাই আপনার সাথে বন্ধুত্ব করা আমার পক্ষে সম্ভব না। এবার ঈশিকা একটু ভেবে মুচকি হাসি দিল। তারপর ঈশানের দিকে যখন এগিয়ে যেতে নিবে তখন ঈশান কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, একে আপনি আমার দিকে আসেন কেন? আমার কিন্তু ভয় লাগছে। আপনার হাবভাব আমার মোটেও ভালো ঠেকছে না। কেন? তুমি সেদিন আমার সাথে যা করেছিলে আজকে তাই করব। আজকে দেখি তুমি কি করে আমার থেকে দূরে যাও। সেদিন তুমি আমার সাথে সাহস দেখিয়েছে, আজকে তুমি আমার সাহস দেখবে। দেখুন আপু, আপনি মজা করবেন না। আমার এসব মজা কিন্তু একদম পছন্দ না। সেদিন আপনি অন্যায় করেছিলেন, তাই বলে আমি ওরকমটা করেছিলাম। আপনি এরকম করে আমার সাথে জোর জবরদস্তি করছিলেন বলে আমি এমন একটা কাজ করতে বাধ্য হয়েছি। আজকে যদি করেন তাহলে আমিও কি আবারও কিন্তু এরকম কিছু। ঈশান আর কথাটা বলে শেষ করতে পারল না। তার আগের মেয়েটা ওর এতটা কাছে চলে এসেছে যার জন্য ঈশানের বুকের ভিতরটা ধুকপুকানি বেড়ে গেছে। মেয়েটা ঈশানের মুখটা বন্ধ করে দিয়েছে। না না, থাপ্পড় মারেনি। আজকে যেটা করেছে সেদিন ঈশান সেটাই করেছিল। ঈশিকা ওর মুখের এক পাশে হাত রেখে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়েছে। ঈশিকার এরকম কর্মকাণ্ডে ঈশান হতভম্ব হয়ে গেল। সেদিন ও যেটা করেছিল আজকে ঈশিকা সেটা করেছে। তাহলে কি মেয়েটা ওকে ভালোবাসে? না না, এটা কি করে হয়? একটা সিনিয়র মেয়ে কিনা ওকে ভালোবাসে সেটা বিশ্বাস করতে হবে। কথাগুলো ভেবেই ঈশান মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করলে ঈশিকা ওর হাত দুটো নিয়ে নিজের কোমরে রাখলো। তারপর এক হাতে শার্টের কলার আঁকড়ে ধরলো। ঈশিকার কাজে ঈশান বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল রাখতে পারল না। মেয়েটাকে চেপে ধরলো নিজের সাথে। তারপর মুখের এক পাশে হাত রেখে নিজের রেসপন্স দিতে আরম্ভ করলো। নিজের কাজের জন্য ঈশিকা এখন নিজেই লজ্জা পাচ্ছে। ঈশান সেটা বুঝতে পারলো নিজের উপর থেকে অনেক আগেই কন্ট্রোল হারিয়ে ফেলেছে। কারণ মেয়েটার এই নরম কোমল ঠোঁটের স্পর্শটা এর আগে পেলেও আজকের মতো এতটা গভীরভাবে পায়নি। পরবর্তীতে কি হবে ঈশান জানে না। আরও 5 মিনিট বাদে যখন মেয়েটা ওকে ছাড়তে চাইলো তখন ঈশান ওকে ছেড়ে দিল। লজ্জায় ঈশিকা সেখান থেকে চলে যেতে নিলে ঈশান ওর হাত ধরে ঘুরিয়ে নেয় নিজের দিকে। তারপর একটানে মেয়েটাকে আবারও নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। ঈশান ঈশিকার লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো, এরকমটা করার মানে কি আমাকে বলে যান। জানি না। মেয়েটা লজ্জা নিয়ে এরকম কিছু বলল। বুঝতে পেরে ঈশান বলতে আরম্ভ করলো, বলেন, না হলে এখনকার থেকে খারাপ কিছু হবে আপনার সাথে। না বললে আমি সেটা করতে বাধ্য হব। বললাম তো আমি জানি না। ঈশান ঈশিকাকে আর কোনো কথা বলতে দিল না। মেয়েটার গলায় নাক ডুবিয়ে দিল। তারপর মেয়েটাকে কোমরে জড়িয়ে ধরে রেখে গলায় আর ঘাড়ে অসংখ্য চুমু দিল, যার জন্য মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিল। আর 2 হাতে ঈশানের চুলগুলো খামচে ধরে ঘন ঘন শ্বাস নিচ্ছিল। ওর বুকের ওঠানামা ক্রমশই বেড়ে চলেছে। একটা সময় ঈশান ওর গলায় একটা বাইট দিয়ে বলতে আরম্ভ করলো, যদি না বলো ভালোবাসো তাহলে কিন্তু। বাসি তো। কখন যে রাগ করে থাকতে থাকতেই তোমার প্রতি দুর্বলতা কাজ করছে জানি না। তারপর গত 15 দিন তোমাকে নিয়ে ভেবেছি, আর এত বেশি তোমার কথা ভেবেছি যে এরকম কিছু করতে বাধ্য হয়েছি। এসব তুমি আমাকে পছন্দ করো, আমার প্রতি তোমার দুর্বলতা। হয়ে গেছে সেটা অনেক আগে থেকে, তোমাকে কখনো বসতেই দেয়নি। সিনিয়র বলে কিন্তু আজকে এরকম কর্মকাণ্ডে আমি বুঝে গেছি তুমিও আমাকে ভালোবাসো। ঈশান এবার গাল ফুলিয়ে বলতে আরম্ভ করলো, কিন্তু তুমি তো ভালোবাসো না। ঈশান মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরল। ঈশিকা বুঝে গেল রাগ অভিমান করতে করতে শেষে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে। ঈশান মেয়েটার চুলের ভাঁজে চুমু দিয়ে বলতে লাগলো, বাসে বলেই তোমার অপেক্ষা করছিলাম কখন তুমি আমার সামনে আসবে। সবার সামনে থেকে আড়াল করার জন্য এখানে এসেছি। আর কোনো আড়াল নয়, তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। তাহলে এরপর কি? কেন, বিয়ে করার ইচ্ছে নেই নাকি? আগে প্রেম করি, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমার লুচুগিরিটা বন্ধ হবে না, তাই এরকম করে সব সময় আমাকে কাছে পাওয়ার ধান্দাই থাকবে। ওইরকমটা হচ্ছে না। খুব তাড়াতাড়ি বাসায় বলবে, আর আমিও আজকে বাসায় গিয়ে বলবো, কারণ আমার তোমাকে। ঈশান মেয়েটাকে আর কথা বলতে দিল না। ঠোঁট দিয়ে ওর ঠোঁট আঁকড়ে ধরল। আর তারপর বাকিটা না হয় পরবর্তী অন্য কোনো গল্পে অন্য কোনোভাবেই জেনে নেবেন। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।